হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আজকে আমাদের নতুন আরেকটি লেকচারে। আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 8, কাজ ক্ষমতা শক্তি। তো আজকে আমাদের হচ্ছে আলোচ্য টপিক ক্ষমতা ও কর্মদক্ষতা রিলেটেড ম্যাথ পার্ট 2। আমাদের হচ্ছে গত ক্লাসে ক্ষমতা এবং কর্মদক্ষতা বিষয়ক হচ্ছে গিয়ে পার্ট 1-এর কিছু ম্যাথ করেছিলাম। আজকে আমরা হচ্ছে আরও কিছু সংখ্যক ম্যাথ করব, তারপর হচ্ছে আমরা চলে যাব কিছু বিশেষ ধরনের কাজে, যেখানে হচ্ছে গিয়ে আমরা অনুভূমিকভাবে পড়ে থাকা বস্তুকে খাড়া করা, টেবিল বাস্তে চেন, তারপরে একটার পর একটা ইট তুলে সাজালে কী পরিমাণ কাজ হয় সেগুলো আমরা হচ্ছে গিয়ে কমপ্লিট করে থাকবো। ঠিক আছে, তাহলে চলো আমরা হচ্ছে দেরি না করে শুরু করে দিই। তো প্রথম দিকে যে ম্যাথগুলো, এই ম্যাথগুলো হচ্ছে কি আমরা লাস্ট ক্লাসে কিছুটা হচ্ছে আইডিয়া নিয়েছি এবং এই রিলেটেড অনেকগুলো ম্যাথ আমরা করেছি। আশা করি এগুলো আমরা হচ্ছে খুবই ইজিলি করতে পারবো। তাহলে চলো আমরা প্রথম একটা দেখি। এখানে কি বলছে দেখো, যে কোনো মেশিন গান প্রতি মিনিটে 120টি বুলেট 200 ms/s বেগে নিক্ষেপ করে। যদি প্রতিটি বুলেটের ভর 20 গ্রাম হয় তবে মেশিন গানের ক্ষমতা কত? ঠিক আছে, তাহলে ক্ষমতা বলতে যেন আমরা কি বুঝাইছিলাম, যে কোনো একটা যন্ত্র একক সময়ে যে পরিমাণ কাজ করতে পারে। ঠিক আছে, তাহলে এখানে দেখো, এখানে কিন্তু বলছে প্রতি মিনিটে। প্রতি মিনিট বলতে হচ্ছে এখানে 60 সেকেন্ড, তারপরে হচ্ছে গিয়ে 120টি বুলেট নিক্ষেপ করতে পারে এত মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এখানে আমরা যে মেইন থিমটা প্রয়োগ করব সেটা হচ্ছে গিয়ে কাজ শক্তি উপপাদ্য কনসেপ্ট থেকে আগে হচ্ছে আমরা কাজের পরিমাণটা নির্ণয় করে নেব। ঠিক আছে, কাজের পরিমাণটা, কারণ হচ্ছে আমাদের ক্ষমতা যে ইউজ করব, নির্ণয় করব, ক্ষমতার সূত্রটা ছিল আমাদের হচ্ছে গিয়ে কাজ বাই সময়। তো আমাদের এখানে হচ্ছে প্রথমে কাজের পরিমাণটা নির্ণয় করতে হবে। যেহেতু বুলেট নিক্ষেপ করতেছে, তাহলে কাজের পরিমাণটা হচ্ছে বুলেটের গতিশক্তির পরিবর্তন। ঠিক আছে, কাজ শক্তি উপপাদ্য অনুসারে কাজের পরিমাণ ছিল কোনো বস্তুর গতিশক্তির পরিবর্তন। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের এখানে কাজের পরিমাণটা ডেল ইকে বা গতিশক্তির পরিবর্তন। তো যেহেতু এখানে হচ্ছে গিয়ে বুলেটগুলো প্রথমে স্থির অবস্থায় ছিল, ঠিক আছে, বুলেটগুলো স্থির অবস্থায় ছিল, জাস্ট এই স্থির অবস্থান থেকে 200 ms/s বেগে নিক্ষেপ করা হয়েছে। তার মানে আমরা বলতে পারি প্রতিটি বুলেটের জন্য, ঠিক আছে, আমরা প্রথমে একটি বুলেটের জন্য হিসাব করবো যে একটি বুলেটের জন্য কি পরিমাণ কাজ করা হয়েছে। ঠিক আছে, তাহলে প্রতিটি বুলেটের জন্য তোমার গতিশক্তির পরিবর্তন বা কাজের পরিমাণ হচ্ছে গিয়ে ½ mv²। এটা হচ্ছে একটা বুলেটের জন্য। খেয়াল করো, এটা কয়টা বুলেটের জন্য? একটা বুলেটের জন্য। তো এখানে হচ্ছে গিয়ে আমাদের যেহেতু ডেল ইকে বসাইছি, মাইনাস আদি গতি শক্তি লেখার দরকার ছিল। তো আদিবেগ যেহেতু আদিবেগ জিরো, সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে গিয়ে আদি গতি শক্তি লিখতে হয়নি, জাস্ট হচ্ছে আমাদের ফাইনাল যে বেগটা, এই ফাইনাল বেগটা হচ্ছে আমরা জাস্ট এখানে লিখেছি। ঠিক আছে, গতিশক্তির পরিবর্তন বলতে এখানে ফাইনাল যে গতিশক্তিটা অর্জন করছে এটাই। যেহেতু আদিতে জিরো ছিল, আমরা ইচ্ছা করলে মাইনাস জিরো দিতে পারতাম, তো এটা দেওয়ার দরকার নেই। তো দেখো এখানে হচ্ছে গিয়ে কিন্তু বুলেট নিক্ষেপ করতেছে কয়টা? 120টি। ঠিক আছে, তার মানে একটা বুলেটের জন্য কিন্তু এই পরিমাণ গতিশক্তি প্রতিটা বুলেটের জন্য। আমরা এখানে এম এর জায়গায় একটি বুলেটের বড় বসাবো। তো বুলেট কয়টা হচ্ছে নিক্ষেপ করতেছে? 120টি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার টোটাল কাজের পরিমাণ। তাই টোটাল কাজের পরিমাণে চলো আমরা নির্ণয় করে ফেলি। হাফ, প্রতিটির ভর হচ্ছে গিয়ে প্রতিটি বুলেটের ভর 20 গ্রাম। ঠিক আছে, তাহলে হচ্ছে তোমার 20/1000। যেহেতু আমরা হচ্ছে গিয়ে গতিশক্তির যে সূত্রটা এখানে এম হচ্ছে কেজি এককে বসাতে হবে। আমরা 20কে 1000 দ্বারা ভাগ করে কেজিতে নিয়ে নিলাম। তারপরে কত বেগে নিক্ষেপ করা হচ্ছে গিয়ে 200 ms/s, তাহলে 200² ইন্টু 120। 120 কেন সেটা বুঝতে পারছো? 120 হচ্ছে আমার টোটাল বুলেট নিক্ষেপ করা হচ্ছে গিয়ে 120টি। প্রতিটার জন্য এত পরিমাণ কাজ হচ্ছে, তাহলে হচ্ছে গিয়ে 120টার জন্য টোটাল কাজ বের করার জন্য অবশ্যই 120 দ্বারা গুণন করতে হবে। তাহলে আমাদের থাকতেছে টোটাল কাজের পরিমাণ ইন্টু 120 ভাগ হচ্ছে তোমার 1000। তাই তোমার টোটাল কাজের পরিমাণ হচ্ছে গিয়ে 48,000 জুল। 48,000 জুল। এখন বলো তো, এই যে কাজটুকু, এই কাজটুকু কত মিনিটে সম্পন্ন হয়েছে? 1 মিনিটে। কারণ হচ্ছে তোমাকে বলছিল যে এই যে 120টা বুলেট নিক্ষেপ করতেছে, এটা কিন্তু একক সেকেন্ডে নিক্ষেপ করতেছে না, প্রতি মিনিটে, মানে প্রতি 1 মিনিটে এতগুলো বুলেট নিক্ষেপ করতেছে। তো আমার হচ্ছে ক্ষমতা যখন নির্ণয় করবো, অবশ্যই তখন আমার হচ্ছে এই সময়টা দ্বারা ভাগ করে একক সেকেন্ডে নিয়ে নিতে হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা হচ্ছে ক্ষমতা যখন বের করবো, তখন ক্ষমতা হচ্ছে গিয়ে W/T। তো আমরা W এখানে নির্ণয় করলাম 48,000, আর টোটাল হচ্ছে গিয়ে আমার এখানে টাইম লাগতেছে 1 মিনিট বা 60 সেকেন্ড। তাহলে হচ্ছে কি আমরা এখানে পাবো 800 ওয়াট। ঠিক আছে, 800 ওয়াট। খেয়াল করে দেখো এই ব্যাপারটা হয়েছে কিনা। 4800 ভাগ হচ্ছে গিয়ে 800। তার মানে হচ্ছে তোমাকে এই মেশিন গানের ক্ষমতা নির্ণয় করতে বলছিল। এই মেশিন গানের ক্ষমতা হয়েছে তোমার 800 ওয়াট।
ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। তো আমাদের এখানে এই ম্যাথে বলছে যে মোটর চালিত একটি বেল্ট 5 ms ইনভার্সন বেগে অনুভূমিকভাবে চলতেছে। ঠিক আছে, ধরো হচ্ছে কি একটা বেল্ট এরকম হইতে পারে, একটা বেল্ট এই যে এরকম অনুভূমিকভাবে চলতেছে। আমরা হচ্ছে গিয়ে যখন বিভিন্ন শপিং মলে যাই তখন আমরা দেখি গতিশীল সিঁড়ি যেগুলো হয়তো এই যে এরকমভাবে চলতে থাকে, বেল্টের মতোই অনেকটা। তো এখানে যে বেল্টটা, এই বেল্টটা হচ্ছে অনুভূমিকভাবে চলতেছে। তো এই যে এরকমভাবে হয়তো চলতেছে, কোনো একটা সারফেসের মধ্যে দিয়ে যে এরকমভাবে একটা বেল্ট চলতেছে। তাহলে যদি 5 কেজি বালি প্রতি সেকেন্ডে বেল্টের উপর উল্লম্বভাবে পড়ে, ঠিক আছে, তো এই বেল্টটা হচ্ছে 5 ms ইনভার্সন বেগে চলতেছে, 5 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। এখন এই বেল্টের উপর 5 কেজি বালি প্রতি সেকেন্ডে পড়তেছে। তাহলে আমরা হচ্ছে এখান থেকে উপর থেকে ধরো হচ্ছে কি একটা বালির বস্তা এরকম 5 কেজি, বা এটা হচ্ছে 5 কেজি, এটা প্রতি সেকেন্ডে কিন্তু পড়তেছে, প্রতি সেকেন্ডে এক্সট্রা করে 5 কেজি বালি এই বেল্টের উপর পড়তেছে, উল্লম্বভাবে পড়ে, মানে এরকমভাবে জাস্ট খারাপভাবে পড়তেছে। তো উল্লম্বভাবে পড়ার কারণটা বা হচ্ছে গিয়ে এখানে উল্লম্ব কথাটার মানে হচ্ছে গিয়ে তুমি যখন এই বেল্টের উপর, বেল্ট চলতেছে অনুভূমিকভাবে আর এই বস্তুটা পড়তেছে উল্লম্বভাবে, তখন কিন্তু এই উল্লম্বভাবে পড়লে এই বস্তুটা 5 কেজি বরের যে হচ্ছে বালিটা, এটা কিন্তু বেল্টের উপর জাস্ট স্থির অবস্থানে থাকবে। ঠিক আছে, নর্মালি আমি যদি চিন্তা করি, কারণ হচ্ছে গিয়ে শুরুতে কিন্তু তার এইদিকে বেগের কোনো উপাংশ নেই বা এইদিকেও কোনো বেগের উপাংশ নেই। তারপর যদি এই বালিটা গতিশীল হয়, তার মানে হচ্ছে যতটুকু গতিশীল হবে টোটালটাই হচ্ছে বেল্টের কারণে। ঠিক আছে, মানে তার নিজের কোনো কিন্তু এই বেল্ট বরাবর কোনো বেগ ছিল না। এই কথাটার মানে হচ্ছে গিয়ে এই যে উল্লম্বভাবে যে কথাটা বলছে, এই কথাটার মিনিং হচ্ছে এরকম। আমি যদি এই দিক থেকে নিক্ষেপ করতাম তাহলে হয়তো বেল্টে পড়ার আগেই তার ওইদিকে একটা বেগের উপাংশ থাকতো। ঠিক আছে, তো উল্লম্বভাবে কথাটার মানে কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে। তো অনুভূমিক দিকে চালনা করার জন্য মোটর অতিরিক্ত কত ক্ষমতা প্রদান করে। তার মানে দেখো এই বেল্ট যেটা, এই বেল্ট তো হচ্ছে গিয়ে 5 ms অন বেগে চলতেছিল। তো যখনই হচ্ছে গিয়ে কি এখানে আমি বালির বস্তা ফেলবো বা হচ্ছে এক্সট্রা পরিমাণ কোনো বর যোগ করব, তখন কিন্তু বরবেগের নিত্যতা সূত্র অনুসারে কি হবে, যে এই বেল্ট কিন্তু আর আগের বেগে চলতে পারবে না, তার বেগ হচ্ছে কিছুটা কমে যাবে। কিন্তু বলছে কি যে তোমার এই বেল্টটা 5 ms ইনভার্সন বেগেই চলবে। তো 5 ms ইনভার্সন বেগে চলার জন্য অবশ্যই কিন্তু অতিরিক্ত তোমার হচ্ছে এখানে ক্ষমতা প্রয়োগ করতে হবে, না হলে প্রতি সেকেন্ডে যখনই বালি যুক্ত হবে তখনই হচ্ছে ধীরে ধীরে বেল্টের বেগ কমে যাবে, একটা মোমেন্টে হয়তো একদম খুব মন্তর হয়ে যাবে বা হচ্ছে গিয়ে কি খুবই বেগ কমে যাবে। তো এই জন্য হচ্ছে গিয়ে তোমার এই বেগটুকু যদি ফিক্সড রাখতে চাও 5 ms ইনভার্সন, তাহলে অবশ্যই তোমার কি প্রতিনিয়ত একটা তোমার এক্সট্রা করে পাওয়ার সাপ্লাই করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কি পরিমাণ পাওয়ার সাপ্লাই করতে হবে, এখানে প্রতি সেকেন্ডে আমার কাজ করতে হচ্ছে গিয়ে যদি W/T চিন্তা করি, তাহলে দেখো এখানে আমার পাওয়ার সাপ্লাই করতে হবে প্রতি সেকেন্ডে যে বালিটা পড়তেছে উপর থেকে, তো যে উল্লম্বভাবে উপর থেকে যে বালিটা পড়তেছে, বেল্ট 5 ms ইনভার্সন বেগে চলতেছিল, আমি নতুন করে যে বালিটা ফেললাম এই বালির বেগটুকু 5 করে দিলেই তো হচ্ছে কি আমার আলটিমেটলি এই বেল্টের বেগ সেমই থাকবে। তার মানে আমার প্রতি সেকেন্ডে এক্সট্রা করে যে কাজটা করতে হচ্ছে সেই কাজের পরিমাণ হচ্ছে গিয়ে প্রতি সেকেন্ডে 5 কেজি বালিকে 5 ms ইনভার্সন বেগ দেয়া। ক্লিয়ার হবে ব্যাপারটা? দেখো এই ব্যাপারটা ভালো করে বুঝতে পারছো কিনা। বেল্ট তো 5 ms ইনভার্সন বেগে চলতেছিল, আমি নতুন করে যখন বালি দিলাম, আমি যদি হচ্ছে বেল্টের মতো বেল্টের স্পিডটা আগের মতোই রাখতে চাই, তাহলে এই বেল্টের মতো করে 5 কেজি যে বালি তার স্পিডটাকেও কত করে দিতে হবে, 5 করে দিতে হবে। তাহলে এটা তো আর আমি নিজ হাতে দিচ্ছি না, এই মেশিনটাই হচ্ছে গিয়ে কি এটা সাপ্লাই করতেছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা হচ্ছে বলবো যে প্রতি সেকেন্ডে আমার কাজের পরিমাণ, প্রতি সেকেন্ডে আমি এখানে লিখে দিই, প্রতি সেকেন্ডে 5 কেজি বরকে 5 ms ইনভার্সন বেগ দেয়া। ঠিক আছে, তুমি যদি এটা সাপ্লাই করতে পারো, প্রতি সেকেন্ডে 5 কেজি বরের বালিকে 5 ms ইনভার্সন বেগ দিতে পারো, তাহলেই তোমার হচ্ছে এই বেল্টের বেগ 5 ms ইনভার্সন থাকবে। তাহলে আমি যদি বলি এই ক্ষেত্রে কাজ কতটুকু হবে, তাহলে কাজ শক্তি উপপাদ্য অনুসারে এখানে কাজের পরিমাণ ওই যে গতি শক্তির পরিবর্তন। তাহলে শুরুতে হচ্ছে গিয়ে এই যে বালি কিন্তু অনুভূমিকভাবে পড়তেছিল। ঠিক আছে, তো আমি যদি হচ্ছে এই যে উল্লম্বভাবে পড়তেছিল, আমি যদি অনুভূমিকভাবে একটা বেগ দেই, তাহলে বেগের মান হচ্ছে 5 হবে। তার মানে হচ্ছে শুরুতে ছিল স্থির, শুরুতে হচ্ছে গিয়ে কি যে বালিটা যেটা, এটা এখানে কিন্তু আমি স্থির অবস্থায় চিন্তা করবো। ঠিক আছে, কারণ অনুভূমিকভাবে তার কোনো বেগ ছিল না। ঠিক আছে, তাহলে হচ্ছে কি আদি গতি শক্তি 0, তাহলে ফাইনাল যে গতি শক্তিটা হবে সেটা হচ্ছে হাফ m মানে 5 কেজি, m এর মান 5 আর b স্কোয়ার, b এর মান হচ্ছে 5 স্কোয়ার। ঠিক আছে,
হাফ এম বি স্কোয়ার। আমার এতটুকু পরিমাণ আমার হচ্ছে গিয়ে কাজ সম্পন্ন হবে। এটা কিন্তু প্রতি সেকেন্ডে, ঠিক আছে? তাহলে হচ্ছে প্রতি সেকেন্ডে, তাহলে 0.5 ইন্টু 5 ইন্টু হচ্ছে গিয়ে তোমার 25, তাহলে তোমার 62.5 জুল, মানে 62.5 জুল পরিমাণ কাজ করতে হবে প্রতি সেকেন্ডে। তাহলে প্রতি সেকেন্ডে যেহেতু এই কাজ করা লাগতেছে, তাহলে এটাই তো তোমার কি ক্ষমতা, ঠিক আছে? তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ওই W/T, এখানে হচ্ছে W এর মান বসিয়ে দাও 62.5, এটা তোমরা নিচের লাইনে বসাবা, আমি এখানে দেখিয়ে দিচ্ছি, আর নিচে হচ্ছে কি 1, কারণ পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার 62.5 ওয়াট, এত পরিমাণ পাওয়ার সাপ্লাই করতে হবে, ঠিক আছে? অতিরিক্ত কত ক্ষমতা প্রদান করতে হবে, তাহলে প্রতি সেকেন্ডে তোমার এটা 62.5 ওয়াট পাওয়ার তোমার দিতে হবে, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে চলো আমরা পরবর্তী মেথে চলে যাই। তো এখানে বলছে 1 কেজি বড়ের একটি বস্তু বাহ্যিক বলের প্রভাবে 2 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে 2 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার কৌণিক বেগে কৌণিক ত্বরণ নিয়েছে। যদি বস্তুটি স্থির অবস্থা থেকে চলতে শুরু করে, তো এই 5 সেকেন্ড পর বাহ্যিক বলের ক্ষমতা কত? তার মানে দেখো, আগের যে ম্যাথগুলো আমরা করছিলাম সবই ছিল হচ্ছে তোমার সরলরৈখিক গতি, তো এটা কিন্তু হচ্ছে তোমার কৌণিক গতি, ঠিক আছে? তো কৌণিক গতি থাকলেও সমস্যা নেই, তোমার যেখানে ফোর্স, এই ফোর্সটুকু নির্ণয় করতে হবে, তারপরে যে তোমার বেগ, এই বেগটুকু নির্ণয় করতে হবে, করে তোমার হচ্ছে পাওয়ারটা নির্ণয় করতে হবে। তাহলে পাওয়ারের সূত্র আমরা জানি যে ক্ষমতা পি ইকুয়াল হচ্ছে তোমার কি এফ গুণন বি, যখন তোমার হচ্ছে বল এবং হচ্ছে গিয়ে কি বেগ দেওয়া থাকবে। তাই চলো আমরা দেখি এখান থেকে কিভাবে আমরা বল এবং হচ্ছে গিয়ে কি বেগ দুইটা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা হচ্ছে জানি এফ ইকুয়াল তোমার এম এ। তো এখানে কিন্তু সরলরৈখিক, এখানে যে ত্বরণটা, এই ত্বরণটা কিন্তু কি সরলরৈখিক ত্বরণ না, এটা কিন্তু কৌণিক ত্বরণ, 2 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, এটাই হচ্ছে তোমার কি তোমার এটা একটা কৌণিক ত্বরণ। তো চিন্তার কোনো কারণ নেই, আমরা হচ্ছে এখান থেকে যেটা জানবো, তো এটা আর কি মাথায় রাখবা। তোমাদের তৃতীয় অধ্যায়টা গতিবিদ্যা, এটা তো এখন আর হচ্ছে সিলেবাসে নেই। তো তৃতীয় অধ্যায়ে এরকম একটা আলোচনা আছে তোমার হচ্ছে গিয়ে রৈখিক ত্বরণের সাথে কৌণিক ত্বরণের যে সম্পর্কটা, সেটা হচ্ছে তোমার আলফা আর, মানে একটা বস্তু যদি আলফা কৌণিক ত্বরণে চলে আর যে পথে চলতেছে এই পথের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে তোমার রৈখিক ত্বরণের মান হবে এ ইকুয়াল আলফা আর। তাহলে এখানে আলফার ভ্যালু কত বলো তো? আলফা হচ্ছে তোমার এখানে কৌণিক ত্বরণ, তাহলে কৌণিক ত্বরণটা হচ্ছে গিয়ে কি 2 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, তাহলে আলফার মান 2, আর বৃত্তাকার পথের যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা হচ্ছে তোমার কি 2 মিটার, তাহলে আর এর ভ্যালু হচ্ছে তোমার 2। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারতেছি এ যেটা, ঠিক আছে, যেটা আমাদের হচ্ছে গিয়ে রৈখিক ত্বরণ, সেটার মান হচ্ছে 4। তো এখান থেকে আমি এখন এফ এর মান নির্ণয় করতে পারবো, ঠিক আছে? তাহলে এফ ইকুয়াল হবে তোমার এম ছিল 1 কেজি, তাহলে 1 ইন্টু 4, ঠিক আছে? তাহলে তোমার এফ এর যে ভ্যালুটা সেটা হচ্ছে তোমার 4। এখান থেকে আমরা নির্ণয় করতে পারলাম যে এফ এর মান 4 নিউটন। ঠিক একইভাবে তাহলে আমরা এফ এর মান জানা হয়ে গেল, ঠিক একইভাবে হচ্ছে কি আমাদের বেগের মান নির্ণয় করতে হবে। তো বেগ তোমাকে কিন্তু বলছে 5 সেকেন্ড পরে বাহ্যিক বলের তাৎক্ষণিক ক্ষমতা কত। তো যেহেতু এখানে বস্তুটা ত্বরণে চলতেছে, তার মানে কিন্তু তার বেগ কিন্তু ফিক্সড না, ঠিক আছে? প্রতি সেকেন্ডে তার বেগের মানের পরিবর্তন হচ্ছে। তো তোমাকে বলছে 5 সেকেন্ড পরে তাৎক্ষণিক ক্ষমতা, ঠিক আছে? তাহলে আমার হচ্ছে গিয়ে কি যে বেগটুকু লাগবে, যে বেগের মানটুকু লাগবে, এটা কিন্তু 5 সেকেন্ড পরে যে হচ্ছে বেগের মান, সেই বেগের মানটুকুই লাগবে। গত ক্লাসে হচ্ছে আমরা এরকম একটা ম্যাথ করছিলাম যে তোমাকে যত সেকেন্ডে পাওয়ার বের করতে বলবে, আমার তত সেকেন্ডের বা তত নাম্বার সেকেন্ডের কি লাগবে, বেগ লাগবে, ঠিক আছে? তাহলে এখন আমাদের হচ্ছে গিয়ে কি, যেহেতু এখানে আমাদের জানা আছে যে কৌণিক ত্বরণে, তো তাহলে আমাদের হচ্ছে গিয়ে 5 সেকেন্ড পর তার কৌণিক বেগটা কত সেটা হচ্ছে আমাদের লাগবে ফাইনাল, বা হচ্ছে 5 নাম্বার সেকেন্ড, 5 সেকেন্ড পর ওমেগা। তাহলে আমাদের হচ্ছে গিয়ে সরলরৈখিক গতির জন্য যেরকম একটা সূত্র আছে, বিকেল হচ্ছে ইউ প্লাস এটি, মানে আদিবেগ, ত্বরণ এবং সময়ের সাথে সম্পর্ক, ঠিক এরকমভাবে হচ্ছে কৌণিক বেগের সাথে এরকম একটা সূত্র আছে, সেটা হচ্ছে ওমেগা ইকুয়াল ওমেগা ইনিশিয়াল বা ওমেগা নট, মানে আদি কৌণিক বেগ, প্লাস হচ্ছে আলফা টি কৌণিক ত্বরণ ইন্টু টি। মানে সূত্রের যে চেহারাটা অনেকটা হচ্ছে গিয়ে সরলরৈখিক সূত্রের মতোই, বি ইকুয়াল ইউ প্লাস এটি, ওমেগা ফাইনাল ইকুয়াল হচ্ছে গিয়ে ওমেগা ইনিশিয়াল প্লাস হচ্ছে গিয়ে কি আলফা টি। তাহলে যেহেতু স্থির অবস্থান ছিল, তাহলে ওমেগা নট যেটা মানে আদি কৌণিক বেগ, সেটা হচ্ছে 0 প্লাস আলফা টি, আলফার ভ্যালু আমরা দেখলাম হচ্ছে 2, আর টি এর মান হচ্ছে তোমার এখানে হচ্ছে 5 সেকেন্ড পর, তাহলে হচ্ছে তোমার 10। তাহলে আমরা দেখলাম 10 রেডিয়ান পার সেকেন্ড, এটা হচ্ছে তোমার কি 5 সেকেন্ড পর কৌণিক বেগের মান। কিন্তু আমাদের কিন্তু এখানে কৌণিক বেগ হলে হবে না, আমাদের লাগবে কি, আমাদের লাগবে হচ্ছে এখানে তোমার রৈখিক বেগ। তাহলে রৈখিক বেগের সূত্রটা হচ্ছে গিয়ে সেম এরকম ত্বরণের সাথে যেরকম আমরা একটা সম্পর্ক দেখলাম যে এ ইকুয়াল হচ্ছে আলফা আর, ঠিক এরকমভাবে
যে আমাদের বেগের সাথেও রৈখিক বেগের সাথেও কণিক বেগের এরকম একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা হচ্ছে বি ইকুয়াল আলফা ওমেগা, ঠিক আছে, বা হচ্ছে গিয়ে সরি ওমেগার, বি ইকুয়াল হচ্ছে তোমার ওমেগার। তাহলে ওমেগার ভ্যালু হচ্ছে তোমার এখানে কত, আমরা দেখলাম হচ্ছে 10 রেডিয়ান পার সেকেন্ড, 10 ইন্টু আর এর ভ্যালু হচ্ছে 2, যে পথে ঘুরতেছে ওই পথের ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম হচ্ছে গিয়ে তার যে রৈখিক বেগটা আসলে হচ্ছে গিয়ে কি 20। তাহলে এখন আমরা দেখো আমরা এখানে হচ্ছে গিয়ে কি বলের ভ্যালু পেয়ে গেছি, প্লাস হচ্ছে তোমার কি বেগের যে মান সেটা আমরা পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে হচ্ছে এখান থেকে আমরা এফ ইকুয়াল হচ্ছে আমরা পাইছি 4 নিউটন, তাহলে 4 ইন্টু 20, ঠিক আছে। তাহলে হচ্ছে তোমার 80 ওয়াট, 80 ওয়াট। তো এইটা হচ্ছে তোমার তার ক্ষমতা, ঠিক আছে। এই ম্যাথটাকেও তোমরা টাউ এখানে যেরকম হচ্ছে আমরা এফ বি দিয়ে করলাম, তুমি হচ্ছে টাউ ওমেগা দিয়েও করতে পারো। নিউটনিয়ান বলবিদ্যা থেকে যদি তুমি ওই টাউ আর হচ্ছে ওমেগার পরিচয় জেনে থাকো, তো সেই ক্ষেত্রে হচ্ছে তুমি সেটা দিয়েও করতে পারো। তো যেহেতু আমরা হচ্ছে গিয়ে নিউটনিয়ান বলবিদ্যার কনসেপ্টটা এখানে ইউজ করতেছি না, তুমি এরকমভাবে মানে নর্মালি হচ্ছে গিয়ে এরকম রূপান্তর করে করাটাও ইজি, খুব বেশি সমস্যা না, ঠিক আছে। তাহলে চলো হচ্ছে আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। তো এখানে বলছে মানুষের হার্ট প্রত্যেক বিটে 10 সেন্টিমিটার মার্কারি চাপে, ঠিক আছে, 10 সেন্টিমিটার মার্কারি চাপে 75 সেন্টিমিটার সিসি সেন্টিমিটার কিউব যেটাকে আমরা বলি রক্ত সঞ্চালন করে। হৃদযন্ত্রের স্পন্দন সংখ্যা প্রতি মিনিটে 72টি ধরে এর ক্ষমতা নির্ণয় করো। পারদের ঘনত্ব তোমাকে এখানে দেয়া আছে, ঠিক আছে। তাহলে হচ্ছে কি আমাদের এই ক্ষেত্রে কাজের যে পরিমাণটা সেটা নির্ণয় করতে হবে। তারপর তোমাকে বলে দিচ্ছে যে প্রতি মিনিটে এত পরিমাণ 72টি স্পন্দন সম্পন্ন করে। তাহলে হচ্ছে আমাদের টোটাল স্পন্দনে বা 72 স্পন্দনে তোমার কি পরিমাণ কাজ হচ্ছে সেটা আগে আমরা নির্ণয় করব, তারপর সময় দ্বারা ভাগ করে দেবো, ঠিক আছে। তবে এখানে কিন্তু আমাদের কাজের পরিমাণটা একটু অন্যভাবে নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে ক্ষমতার সূত্র আমার আগেরটাই সেম, যে পি ইকুয়াল হচ্ছে তোমার ডাব্লিউ/টি, কিন্তু কাজের সূত্রটা কিন্তু এখানে একটু ভিন্ন রকম হবে। তো কাজের সূত্রটা তোমাদের আমি হচ্ছে গিয়ে একটু এখানে দেখিয়ে দিই। এই কনসেপ্টটা এখানে আমরা যে কাজের যে সূত্রটা ইউজ করব, তোমরা এই কনসেপ্টটা হচ্ছে গিয়ে তাপগতিবিদ্যা যে চ্যাপ্টার, ওই চ্যাপ্টারে হচ্ছে গিয়ে পড়ে থাকবা, ঠিক আছে। পি∇বি এরকম একটা সূত্র পড়ছো, যে হচ্ছে গিয়ে সমচাপে কাজের পরিমাণ, ঠিক আছে। সমচাপ 4টা প্রক্রিয়া ছিল, সমচাপ, তারপর হচ্ছে গিয়ে সমায়তন, ঠিক আছে, তারপর হচ্ছে রুদ্ধতাপীয়, সমুষ্ণ। এইগুলোর মধ্যে প্রথম যে কনসেপ্টটা ছিল সেটা হচ্ছে গিয়ে কি সমচাপীয় পদ্ধতি। তাহলে দেখো তোমার যদি এরকম একটা সিলিন্ডার থাকে, এই সিলিন্ডারের হচ্ছে গিয়ে কি আছে, একটা ভলিউম আছে, এখানে শুরুতে একটা ভলিউম আছে। তো এই যে এই ভলিউমটা চেঞ্জ কীভাবে পসিবল, তোমার যদি এই সিলিন্ডার একটা পিস্টন থাকে, তো এটা একটা পিস্টন, এই পিস্টনটা হচ্ছে উপর নিচ ওঠানামা করতে পারে আর কি। তাহলে এই পিস্টনটাকে তুমি যদি উপর নিচ ওঠানামা করাতে পারো, তাহলে কিন্তু হচ্ছে কি তার ভলিউম চেঞ্জ হবে। তো আমি যদি বলি এখানে হচ্ছে গিয়ে এই পিস্টন যেটা, এই পিস্টনের এরিয়া হচ্ছে গিয়ে বা ক্ষেত্রফল যেটা, এটা হচ্ছে এ, আর এই পিস্টনের উচ্চতাটা হচ্ছে তোমার কি এইচ, ঠিক আছে। তাইলে তুমি যদি হচ্ছে গিয়ে এই পিস্টনে এফ পরিমাণ ফোর্স দাও, এফ পরিমাণ তুমি যদি ফোর্স দাও, তাহলে দেখো, আর এই পিস্টনটা তুমি যদি এইচ পরিমাণ সরণ ঘটাও, খেয়াল করো ব্যাপারটা, এই কনসেপ্টটা একটু হচ্ছে দেখে নাও, যে এই পিস্টনের এরিয়া হচ্ছে তোমার এ, এই পিস্টনের উপর তুমি যদি এফ পরিমাণ ফোর্স দাও, মানে বল দিছো, এবং বল দেওয়ার ফলে এই পিস্টনটার ধরো এইচ পরিমাণ সরণ হয়েছে, তাহলে আমরা যদি বলি এখানে কাজের পরিমাণটা কত হবে বলো তো। তাহলে এখানে তোমার কাজের পরিমাণ হচ্ছে গিয়ে আমরা জানি এফ এস হচ্ছে কাজের সূত্র, ঠিক আছে। তাইলে আমরা যদি এই এফ যেটা, এফটাকে তো আমরা এফই লিখতেছি, আর এসটাকে আর কি এখানে এইচ লিখতেছি। এখন এফটাকে আমরা ইচ্ছা করলে, আমরা 9-10 একটা সূত্র ছিল যে চাপ ইকুয়াল হচ্ছে তোমার কি বল বাই ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে আমি যদি এই এফটাকে এখানে একটু রিপ্লেস করি, তাহলে ইচ্ছা করলে পি গুণন এ লিখতে পারি, ঠিক আছে, পি গুণন এ লিখতে পারি। তাহলে হচ্ছে আমি লিখলাম এফকে রিপ্লেস করি পি গুণন এ, আর সাথে তো এইচ থাকতেই আছে, ঠিক আছে। তাহলে দেখো এ ইন্টু এইচ, এ বলতে হচ্ছে গিয়ে এই যে সিলিন্ডার, এই সিলিন্ডারের হচ্ছে গিয়ে ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ঠিক আছে, আর হচ্ছে এইচ যেটা, এটা হচ্ছে তোমার কি উচ্চতা। তাহলে সিলিন্ডারের আয়তনের যে সূত্র, আয়তনের সূত্রটা কি বলতো, পাই আর স্কোয়ার এইচ না, পাই আর স্কোয়ার এইচ আয়তন, তোমরা হচ্ছে চতুর্থ পড়ে আসছো 9-10-এ। তাহলে দেখো পাই আর স্কোয়ার এইচ যেটা সেটা হচ্ছে আয়তন, এখানে পাই আর স্কোয়ার হচ্ছে কি এরিয়া, আর হচ্ছে কি এইচ যেটা সেটা হচ্ছে উচ্চতা। তার মানে ইচ্ছা করলে আমরা কি এটাকে ভলিউম লিখতে পারি না, মানে এ গুণন এইচ, এটাকে আমরা কি বলতে পারি ভলিউম বলতে পারি। তবে
এখানে এইচ যেটা মানে আমি তো এখানে টোটাল এইচ কিন্তু হচ্ছে গিয়ে বসাচ্ছি না, আমরা কিন্তু এই যে টোটাল সিলিন্ডারের যে টোটাল এইচ, এই টোটাল এইচ কিন্তু এখানে বসাচ্ছি না। আমি পিস্টনটা হয়তো এইখানে ছিল, আমি পিস্টনটাকে একটু হচ্ছে গিয়ে কি ধরো নিচে নামায় ফেলছি, মানে একটু চেঞ্জ করছি, উচ্চতা চেঞ্জ করছি, তাহলে এতটুকু ভলিউমের কিন্তু তফাৎ হচ্ছে, চেঞ্জ হচ্ছে। ধরো আগে ছিল হচ্ছে বড় ভলিউম, আমি হচ্ছে এটাকে যখন একটু সংকুচিত করে ফেলছি, মানে পিস্টনটাকে আমি একটু নিচে নামিয়ে ফেলছি, তখন আমার যে পিস্টনটা, এই পিস্টনটার ভলিউম কিন্তু কিছুটা কমে গেছে। তার মানে ইচ্ছা করলে আমি এখানে ডেল এইচ বলতে পারি, ঠিক আছে। তাহলে হচ্ছে আমি এখানে এ ডেল এইচ যদি বলি, তাহলে আমরা বলবো এ ডেল এইচ মানে এখানে যে পরিমাণ আয়তনের চেঞ্জ হচ্ছে, পিস্টনটাকে আমি উপরে তুলতে পারি, ইচ্ছা করলে আমি নিচেও নামাতে পারি। যখনই আমি এইচের চেঞ্জ করব, তখন আমার কিন্তু পিস্টনটার আয়তনের চেঞ্জ হবে। আমরা যখন ফুটবলে হচ্ছে হাওয়া দিই বা সাইকেলের চাকায় হাওয়া দিই, তখন আমরা এই ব্যাপারটা খেয়াল করছি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি পি এত চেঞ্জ হবে না, তাহলে এইচ যদি আমরা চেঞ্জ করি, তাহলে আমরা বলতে পারি এই যে পুরো অংশটা, এই পুরো অংশটাকে বলতে পারি আয়তনের পরিবর্তন। তাহলে আমরা পি ডেল বি, আয়তনের পরিবর্তনকে আমি ডেল বি বলতে পারি, ঠিক আছে। তাহলে আমরা এই যে এখানে কাজের পরিমাণ এই সিলিন্ডারের জন্য বা এরকম কেসের জন্য আমাদের কাজের পরিমাণটা হবে পি ডেল বি। দেখো কাজের সূত্রটা কিন্তু এই এফএস থেকেই কিন্তু আসছে, মানে এটা যে আলাদা একটা কনসেপ্ট এরকম না, এফএস থেকেই কিন্তু আমরা কাজের পরিমাণটা নির্ণয় করলাম। এখানে এইচটা হচ্ছে গিয়ে আমরা দেখলাম যে এইচ যদি আমি এখানে চেঞ্জ করি, যে সিলিন্ডারটাকে সংকুচিত বা প্রসারিত করি, তাহলে আমরা দেখি যে এই পরিমাণ ভলিউমের চেঞ্জ হচ্ছে, তো এটা হচ্ছে তোমার কাজের পরিমাণ, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কাজের পরিমাণটা ঠিক এরকমভাবেই নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে প্রথমত লাগতেছে কি পি, তাহলে এখানে আমরা লিখে ফেলি পি ডেল বি, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এখানে কিন্তু পি ডেল বি মানে আমাদের প্রেশার যেটা, প্রেশারটুকু আমাদের এখান থেকে নির্ণয় করতে হবে। তোমাকে বলছে যে মার্কারি চাপে, ওই দিন যে প্রেশারটা ছিল সেটা হচ্ছে মার্কারি চাপে 10 সেন্টিমিটার। তো আমাদের হচ্ছে গিয়ে এরকম লিকুইড কোনো পদার্থের জন্য বা এরকম টাইপের যখন হচ্ছে কি ইনফরমেশন দেওয়া থাকবে, তখন চাপের পরিমাণটা আমাদের নির্ণয় করতে হয় এইচ রো জি দিয়ে, ঠিক আছে। তাহলে আমাদের চাপের যে সূত্রটা, এটা হবে তোমার এইচ রো জি। তাহলে এইচ হচ্ছে গিয়ে এই পারস্তম্ভের উচ্চতা, যেটা হচ্ছে তোমার 10 সেন্টিমিটার দেওয়া আছে, রো হচ্ছে পারদের ঘনত্ব, আর জি হচ্ছে 9.8। তো আমরা পিটাকে ইজিলি রিপ্লেস করতে পারবো। আর ভলিউম যেটা ডেল বি, তোমাকে ডেল বির বলছে 75 সেন্টিমিটার কিউব, ঠিক আছে। তো এটাও হয়ে গেল। তার মানে আমরা পি এর ভ্যালু পেয়ে যাব, এই যে এখানে জাস্ট হচ্ছে মান বসালে পি এর ভ্যালু পেয়ে যাব। আমরা এখানেই সরাসরি বসিয়ে দিব, ডেল বি এর মানও আমরা পেয়ে গেলাম। এখন হচ্ছে গিয়ে প্রতি মিনিটে, ঠিক আছে, আমাদের কিন্তু লাগতেছে টোটাল কাজ বাই হচ্ছে টোটাল সময়। তাই টোটাল সময়টা যদি আমি হচ্ছে এখানে 60 সেকেন্ড বসাই, মানে 1 মিনিট বসাই, তাহলে কাজের পরিমাণটা কতটা স্পন্দনের জন্য বের করতে হবে? 72টা স্পন্দনের জন্য বের করতে হবে, মানে 72টা স্পন্দনের জন্য বের করতে হবে। তাহলে পি ডেল বি এটা কিন্তু প্রতি স্পন্দনে কাজের পরিমাণ। পি ডেল বি যেটা, এটা হচ্ছে প্রতিটা স্পন্দনের জন্য কাজের পরিমাণ। তাহলে আমার এখানে হচ্ছে কি 72 গুণ করে দিতে হবে, 72 গুণ করে দিতে হবে। 72 কেন গুণ করলাম? কারণ প্রতিটা স্পন্দনে কাজের পরিমাণ পি ডেল বি, তাহলে টোটাল হচ্ছে গিয়ে 72টা স্পন্দন হচ্ছে, সেজন্য আমরা হচ্ছে 72 বা 72 গুণ করে দিছি। এখন এই যে 72টা স্পন্দন হচ্ছে, এটা কত সময়ে হচ্ছে গিয়ে? প্রতি মিনিটে হচ্ছে, প্রতি মিনিটে, এই যে প্রতি মিনিটে। তাহলে এটার জন্য আমরা আবার 60 দ্বারা ভাগ করে দিলাম, 60 সেকেন্ডে 72টা স্পন্দন হচ্ছে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তো এখান থেকে আমরা এখন কি করব, জাস্ট হচ্ছে মান বসিয়ে দেব। তাহলে পি এর মান বসা দাও এইচ রো জি, আর ডেল বি হচ্ছে গিয়ে কি তোমাকে বলছে 75 সেন্টিমিটার কিউব। তাহলে 75 সেন্টিমিটার কিউব বলতে হচ্ছে গিয়ে 10⁻⁻6, ঠিক আছে, সেন্টিমিটার কিউব। সি এর মান আমরা হচ্ছে কিছুদিন আগে এরকম একটা স্পেশাল ক্লাস নিয়েছিলাম, যে সি এর মান হচ্ছে 10⁻², আর কিউব বলতে এটার উপর একটা কিউব আছে, ঠিক আছে, মানে পাওয়ার 3, এজন্য 10⁻6 হয়ে গেল, আর তার সাথে 72 গুণন, ঠিক আছে, আর নিচে হচ্ছে তোমার টাইম 60। এখন একসাথে তুমি ইচ্ছা করলে মান বসিয়ে দিতে পারো। পারস্তম্ভের যে উচ্চতা এইচ, এটা হচ্ছে সেন্টিমিটার, এটাকে তুমি হচ্ছে কি মিটারে বসাবা, কারণ হচ্ছে এইচ রোজি যে সূত্রটা, এটা এইচ এর ভ্যালুটা কিন্তু তোমার মিটারে বসাতে হবে। তাহলে এইচ এর ভ্যালু হচ্ছে 10 সেন্টিমিটার, মানে 10 × 10⁻², বা 100 দ্বারা ভাগ করলেও হবে। এটা হচ্ছে এইচ এর মান। রো হচ্ছে পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব, ঠিক আছে। তাহলে এটাকেও তুমি হচ্ছে কি আমাদের এই যে স্পেশাল ক্লাসে আলোচনা করছি, যে তুমি হচ্ছে কেমনে গ্রাম পার সেন্টিমিটার কিউব থেকে হচ্ছে কি কেজি পার মিটার কিউব নিবা, নর্মালি 1000 দ্বারা গুণ করে দিলেই হয়, ঠিক আছে। তাহলে 13 তুমি মুখস্থ রাখো, আর কি মুখস্থ রাখলে জাস্ট হচ্ছে 1000 দ্বারা গুণ করে দিবা। যে গ্রাম পার সেন্টিমিটার কিউব থেকে আমরা যদি হচ্ছে গিয়ে কি
কেজি পার মিটার কিউবে নিতে চাই, তাহলে হচ্ছে আমরা জাস্ট 1000 দ্বারা গুণ করে দেব। আর যদি আমরা এটা জানতে চাই যে আসলে কিভাবে কাজটা হয়েছে, তাহলে আমি তোমাদের হচ্ছে কি আমাদের প্লেলিস্টে তুমি স্পেশাল ক্যাটাগরি একটা ক্লাস দেখবা, ওই ক্লাসে এটা বিস্তারিত হচ্ছে আলোচনা করছি, এককের রূপান্তর বিষয়ক টেকনিক। তো তুমি ইচ্ছা করলে ওইটা ফলো করতে পারো। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে রোয়ের যে মান সেটা হবে 13,600। ঠিক আছে, তারপর হচ্ছে জি এর মান হচ্ছে তোমার 9.8। এটা হচ্ছে তোমার রোয়ের মান, চাপের মান। তাহলে চলো আমরা হচ্ছে কি একসাথে এখানে বসিয়ে দিই। তাহলে ইন্টু 13,600 ইন্টু 9.8, তাহলে তোমার হচ্ছে গিয়ে টোটাল চাপ যেটা, চাপ হচ্ছে তোমার 13,329। 13,329। ওকে ওকে, তারপরে তাহলে আমরা হচ্ছে এই পুরো মানটুকু কিন্তু এখানে পেয়ে গেলাম। আমি এখন একদম টোটালি একসাথে বসিয়ে দিচ্ছি। 13,329 এই মানটুকু হচ্ছে গিয়ে যে স্ক্রু জি এর মান। তো এটার সাথে আমি এখন গুণ করতেছি 75 যে 75 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে গিয়ে -6 ইন্টু 72 ভাগ হচ্ছে তোমার 60, একসাথে আমরা করে ফেললাম। তাহলে 1.19 বা হচ্ছে কি 1.2 বলা যায়। 1.19 তারপরে আবার 9, এর জন্য 1.2 আমরা বসিয়ে দিলাম ওয়াট। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের যে হৃৎপিণ্ডের যে হচ্ছে ক্ষমতা, এই ক্ষমতাটা হচ্ছে গিয়ে কি 1.2 ওয়াট। সবাই বলো যে হচ্ছে গিয়ে কমেন্ট করে জানিয়ে দিতে পারো যে ম্যাথটুকু একদম হচ্ছে টোটালি ক্লিয়ার হয়েছে কিনা, ব্যাপারটা টোটালি কমপ্লিট হয়েছে কিনা, বা হচ্ছে গিয়ে ঠিকঠাক বুঝতে পারছো কিনা, এটা হচ্ছে তোমরা জানাতে পারো। এখানে জাস্ট এই নতুন যে কনসেপ্টটা, এটা হচ্ছে তোমরা তাপগতিবিদ্যায় কিন্তু এটা আবার পাবা, মানে এটা যে আমাদের একদম সিলেবাসের বাহিরে এরকম কিন্তু না। আমি জাস্ট শর্ট করে আর কি এখানে বলে দিলাম, তাপগতিবিদ্যায় তোমরা হচ্ছে আরও ডিটেলসে আমি আলোচনা করে দেবো। ওকে, তাহলে চলো আমাদের হচ্ছে গিয়ে এই ক্ষমতার উপর আরও কয়েকটা ম্যাথ আছে, সেইগুলো হচ্ছে আমরা কমপ্লিট করে ফেলি। তো এখানে তোমাকে বলছে এই ম্যাথটুকু দেখো যে এ কনস্ট্যান্ট পাওয়ার পি ইজ সাপ্লাইড টু এ কার অফ মেস, যে কার একটা যানবাহন, ওই যানবাহনের বড় হচ্ছে গিয়ে কি 3000 কেজি। দ্য ভেলোসিটি অফ দ্য কার ইনক্রিজ ফ্রম 2 ms ইনভার্স টু 5 ms ইনভার্স 1। ঠিক আছে, তার মানে হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট পাওয়ার হচ্ছে গিয়ে সাপ্লাই করা হচ্ছে। এই পাওয়ার সাপ্লাই করার ফলে ওই যে যানবাহনটা, ওই যানবাহনের বেগ 2 ms ইনভার্স 1 থেকে বৃদ্ধি পেয়ে 5 ms ইনভার্স 1 পরিণত হয়েছে। ঠিক আছে, আর এই সময়ে মানে একটা মাঝখানে তো একটা সময়ের প্রয়োজন হয়েছে। ঠিক আছে, 2 থেকে 5 ms ইনভার্স 1 যে বেগ অর্জন করছে, এই সময়ে আমাদের হচ্ছে কি ওই যে যানবাহনটা, এই যানবাহনটা টোটাল 120 মিটার পথ অতিক্রম করছে। ঠিক আছে, তো তোমাকে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ পি। ঠিক আছে, নেগলেক্ট ফ্রিকশন, মানে এখানে রাস্তায় কোনো ঘর্ষণ ছিল না। ঠিক আছে, রাস্তায় কোনো ঘর্ষণ ছিল না, আর এর ফলে হচ্ছে 120 মিটার পথ অতিক্রম করছে, বেগ হচ্ছে 2 থেকে 5 হয়েছে। তো এই ক্ষেত্রে হচ্ছে তোমার এই যে যানবাহনটা, এই যানবাহনের ইঞ্জিনের ক্ষমতা কত সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা যেটা করব, এই ক্ষেত্রে হচ্ছে কি আমরা ক্ষমতাটা হচ্ছে গিয়ে পি। ঠিক আছে, তো আমাদের হচ্ছে এখানে কিন্তু একটা পাওয়ার যেটা সাপ্লাই করা হয়েছে, এটা তো হচ্ছে কি আমরা নির্ণয় করবো যে এভারেজ পাওয়ার আর কি, মানে 2 থেকে 5 ms ইনভার্স 1 বেগ অর্জন করছে। এই সময় যে হচ্ছে কোনো রাস্তায় কোনো ঘর্ষণ ছিল না, তার মানে হচ্ছে একটা তরন্ত এখানে অবশ্যই ছিল। তো আমরা দেখবো এভারেজ হচ্ছে গিয়ে কি এখানে যে পাওয়ারটা, সেই পাওয়ারটা কত। ঠিক আছে, তাহলে দেখো আমাদের পি ইকুয়াল হচ্ছে তোমার এফ গুণন বি। ঠিক আছে, এটা হচ্ছে আমরা নর্মালি প্রয়োগ করে থাকি। তো এখানে বেগের যে মান, এই বেগের মান কিন্তু এখানে কনস্ট্যান্ট না, 2 থেকে 5 ms ইনভার্স 1 হয়েছে। ঠিক আছে, তার মানে আমরা এখানে হচ্ছে এভারেজের যে পাওয়ারটা সেটা দিয়ে আমরা নির্ণয় করতে চাই। তাহলে আমাদের হচ্ছে কাজের পরিমাণ ভাগ হচ্ছে তোমার সময়ের পরিমাণ। ঠিক আছে, এখানে কিন্তু একটা সময়ের প্রয়োজন হয়েছে অবশ্যই। 2 থেকে 5 ms ইনভার্স 1 যে বেগ বৃদ্ধি পাইছে, এটার জন্য একটা সময়ের প্রয়োজন হয়েছে। আর এখানে আমাদের কাজের পরিমাণটা হচ্ছে তোমার গতিশক্তির পরিবর্তন। আমরা যদি বলি এখানে কি পরিমাণ কাজ হয়েছে, তাই ডেলিকে কাজ শক্তি উপপাদ্য অনুসারে তোমার কাজের পরিমাণ বস্তুর গতিশক্তির পরিবর্তন। তাহলে চলো আমরা একসাথে বসিয়ে দিই। গতিশক্তির পরিবর্তনটা আমরা এক লাইনে করে ফেলি। হ্যাঁ, হাফ এম, এম এর বিল হচ্ছে তোমার 3000 কেজি। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার ব্র্যাকেটে একসাথে আমরা বসিয়ে দেব যে ফাইনাল বেগ স্কোয়ার মাইনাস হচ্ছে গিয়ে তোমার ইনিশিয়াল বেগ স্কোয়ার। কারণ আমাদের হচ্ছে কি ই কে ফাইনাল মাইনাস ই কে ইনিশিয়াল। ঠিক আছে, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, এটা আমরা করতেছি। ফাইনালটা হচ্ছে হাফ এম বি ফাইনাল স্কোয়ার মাইনাস হচ্ছে গিয়ে হাফ এম বি ইনিশিয়াল স্কোয়ার। এর জন্য আমরা হাফ এম কমন নিয়ে নিছি। তাহলে হচ্ছে গিয়ে ফাইনাল বেগ হচ্ছে তোমার 5, তাহলে 5 স্কোয়ার মাইনাস হচ্ছে ইনিশিয়াল বেগ তোমার 2।
তাহলে 2 স্কোয়ার, ঠিক আছে। আর এতে করে যে সময়টুকু লাগছিল, এই সময়টুকু এখন আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে চলো আমরা সময়টুকু কীভাবে বের করা যায় সেটা আমরা একটু দেখি। তাহলে এখানে 120 মিটার ডিস্টেন্স পথ অতিক্রম করছে এর মধ্যে। তাহলে আমরা এই সূত্রের সাহায্যে বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2s, ঠিক আছে, এখান থেকে আমরা ত্বরণটুকু নির্ণয় করে ফেলতে পারি, ঠিক আছে। তাহলে চলো আমরা দেখি ত্বরণ কতটুকু হয়। তাহলে বি স্কোয়ার বলতে হচ্ছে তোমার এখানে 25 মাইনাস ইউ স্কোয়ারটা এই পাশে এসে মাইনাস হয়ে যাবে, মানে 4 সমান হচ্ছে গিয়ে 2s থাকতো। আমি যেহেতু এ নির্ণয় করবো তাহলে আমি এটাকে 2s দ্বারা ভাগ করে দিই, মানে 2 × 120 দ্বারা ভাগ করে দিলাম, ঠিক আছে। তার মানে আমাদের এখানে যে ত্বরণটুকু, এই ত্বরণটুকু হবে 21 ভাগ হচ্ছে গিয়ে 2 × 120। তাহলে আমাদের এখানে ত্বরণ হচ্ছে গিয়ে এ ইকুয়াল 0.0875, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখতেছি 0.0875 এত ত্বরণ হয়েছে এই বস্তুটার। 2ms ইনভার্সন থেকে 5ms ইনভার্সন বেগ বৃদ্ধি পাইছে, আর এর ফলে ডিস্টেন্স গেছিল হচ্ছে তোমার 120 মিটার। তো এই ক্ষেত্রে তোমার হচ্ছে ত্বরণ হয়েছে 0.0875। এখানে কিন্তু কোনো ফ্রিকশন ছিল না, ঠিক আছে। এর জন্যই কিন্তু আমরা এরকমভাবে করে ফেলতে পারতেছি, খুবই সিম্পল। তো আমরা ত্বরণ বের করে ফেললাম। এখন ত্বরণ থেকে আমরা দেখবো যে এই যে 120 মিটার পথ অতিক্রম করছে, এতে করে তোমার টাইম কতটুকু গেছিল, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা এখানে টি ইকুয়াল হচ্ছে গিয়ে ডেল বি বাই হচ্ছে তোমার এ, ত্বরণের যে সূত্রটা, ত্বরণ ইকুয়াল আমরা হচ্ছে বসাতাম ডেল বি বাই টি। তো আমরা এখানে যেহেতু টাইম বের করতেছি এজন্য আমরা একসাথে বসিয়ে দিলাম যে টি ইকুয়াল হচ্ছে ডেল বি বাই এ। তাহলে তোমার বেগের পরিবর্তন কত হয়েছিল বলো তো? বেগের পরিবর্তন হয়েছিল তোমার 2 থেকে 5ms ইনভার্সন গেছিলো, তাহলে বেগের পরিবর্তন হচ্ছে তোমার 3। আর এ যেটা, এ তো আমরা মাত্র বের করলাম 0.0875। তো এখান থেকে আমরা টাইম এখন বের করে ফেলতে পারবো। তাহলে 3 ভাগ অ্যান্সার। তাহলে তোমার টাইম গেছিলো 34.29 সেকেন্ড, 34.29 সেকেন্ড। তাহলে তুমি এখানে টি এর জায়গায় বসিয়ে দাও 34.29, ঠিক আছে। তো এখান থেকে তুমি মান বসিয়ে যেটা পাবা সেটি হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে 0.5 × 3000 × 21 ভাগ হচ্ছে 34.29, তাহলে 918 ওয়াট, ঠিক আছে। তাহলে তোমার 918 ওয়াট, এটা ছিল হচ্ছে তোমার ইঞ্জিনের ক্ষমতা, ঠিক আছে। তো এরকমভাবে হচ্ছে আমাদের কাজটা করতে হবে। ক্লিয়ার হয়েছে তাহলে ব্যাপারটা? তো এটা যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে চলো হচ্ছে আমরা পরবর্তী মেতে চলে যাই, দেখি আমাদের পরবর্তী মেতে কি আছে। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে ক্ষমতার মেথগুলো এখানেই শেষ। তোমরা এগুলো হচ্ছে বাসায় প্র্যাকটিস করতে হবে। তো এইগুলো বুঝে বুঝে খুব সুন্দর করে যত বেশি প্র্যাকটিস করা যায় কিছুদিন পর পর, যখন একটা চ্যাপ্টার কমপ্লিট হবে 1-2 সপ্তাহের মধ্যে আবার চেষ্টা করবা যে এই টপিকগুলো আবার কমপ্লিট করার জন্য। সূত্র তো অবশ্যই প্রতিনিয়ত পড়া লাগবে, ঠিক আছে। তো তাহলে চলো আমরা নতুন একটা টপিকে চলে যাই। নতুন টপিকে হচ্ছে কিছু বিশেষ ধরনের কাজ। আমরা হচ্ছে গিয়ে কাজের যে সূত্র এফএস বা এফএস কস্তিটা, ঠিক আছে, বা হচ্ছে গিয়ে বিয় শক্তির জন্য এমজিএইচ, বা কাজ শক্তি উপপাদ্য ডাব্লিউ ইকুয়াল হচ্ছে গিয়ে কি গতিশক্তির পরিবর্তন, সবই হচ্ছে আমরা কমপ্লিট করছি। তো এখন আমাদের যেটা লাগবে যে কিছু অন্য টাইপের কাজ থাকে, মানে নর্মালি হচ্ছে আমরা যে সূত্রগুলো পড়ছি ঘুরে ফিরে এখন আমরা এই সূত্রগুলোই প্রয়োগ করব। বিশেষ করে বিয়োগ শক্তির যে সূত্রটা এমজিএইচ, সেটি আমরা বেশিরভাগ সময় প্রয়োগ করব। তবে ম্যাথগুলো হচ্ছে একটু অন্যভাবে দেওয়া থাকতে পারে বা একটু ঘুরিয়ে পিছিয়ে দেওয়া থাকতে পারে। তো এই ব্যাপারগুলো হচ্ছে এখন আমরা করব কিছু বিশেষ ধরনের কাজের আন্ডারে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এই কিছু বিশেষ ধরনের কাজ করার জন্য প্রথমেই যে আমাদের কনসেপ্টটা লাগবে সেটা হচ্ছে বার কেন্দ্রের সরণ, ঠিক আছে। মানে হচ্ছে গিয়ে আমরা ইপি যে অংশটা পড়ে আসছিলাম যে বিয়োগ শক্তি, যে ইপি সমান এমজিএইচ, ইপি সমান এমজিএইচ, ঠিক আছে। তো এখানে এইচ ছিল কি বলতো, যে আমি বস্তুটাকে কতটুকু উচ্চতায় তুললাম, ঠিক আছে। ভালো করে মনে করে দেখো, আমরা বলছিলাম এম হচ্ছে বস্তুর ভর, জি হচ্ছে তোমার 9.8 অভিকর্ষ ত্বরণ, এই এমজি মিলে আর কি এফ হয়েছে, আর এইচ হচ্ছে আমি কতটুকু সরণ ঘটালাম। এখন এই অংশটুকু আমরা তখনই প্রয়োগ করতে পারি, ধরো আর্থ সারফেসে একটা বস্তু আছে, ঠিক আছে। এটা ধরো হচ্ছে আর্থ সারফেস, ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠের উপর হচ্ছে একটা বিল্ডিং আছে,
তো আমি ধরলাম এই বিল্ডিংয়ের যে উচ্চতা এটা হচ্ছে তোমার 10 মিটার, 10 মিটার। তো এইটার নিচের একটা বস্তু ছিল, তো এটা গোলাকার কোনো একটা বস্তু, একটা মার্বেল পাথর। তো এই যে এই বস্তুটা এখানে পড়েছিল, এইটাকে যে আমি জাস্ট হচ্ছে গিয়ে কি বিল্ডিংয়ের উপর তুলতে চাই, তো আমি এই বস্তুটাকে বিল্ডিংয়ের উপর তুলে ফেললাম, এটাকে আমি বিল্ডিংয়ের উপর তুলে ফেললাম। তাহলে এই ক্ষেত্রে বস্তুর যে হচ্ছে গিয়ে, তাহলে দেখো এখানে একটা বার কেন্দ্রের সরণ কিন্তু আমরা বলছি, তখন কিন্তু আমরা জাস্ট এমজিএইচ ইউজ করছি, যে হচ্ছে বস্তুটা এখানে পড়েছিল, এটাকে আমি 10 মিটার উপরের বিল্ডিংয়ের উপর তুললাম, ঠিক আছে। তাহলে এইচের মান কিন্তু আমি সরাসরি কি বসিয়ে দিতাম, 10 বসিয়ে দিতাম, মানে জাস্ট বস্তুটাকে আমি কত উচ্চতায় তুলতাম সেটা জাস্ট হচ্ছে গিয়ে কি এইচের জায়গায় ওই মানটা বসিয়ে দিতাম, আর এতে করে আমাদের অঙ্কগুলো কিন্তু হয়ে যেত। কিন্তু এখানে হচ্ছে গিয়ে যে ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে, এখানে এইচটা কিন্তু বস্তুকে আমি কত উচ্চতায় তুলছি এটা কিন্তু না। মানে নর্মালি আমরা এমজিএইচে 9-10-এ বা হচ্ছে কি এখন পর্যন্ত আমরা যত দূর পড়ে আসছি বিভব শক্তির যত অঙ্ক, সব ক্ষেত্রে হচ্ছে কি আমরা জাস্ট এইচের জায়গায় বস্তুকে আমি কত উচ্চতায় তুলছিলাম সেটা আমরা বসিয়ে দিতাম। কিন্তু ব্যাপারটা কিন্তু মোটেও যে এইচ ইকুয়াল কত উচ্চতা এটা কিন্তু না। এইচের যে পরিচয়টা, এখানে অ্যাকচুয়াল যে পরিচয়টা সেটা হচ্ছে তোমার বার কেন্দ্রের সরণ, বার কেন্দ্রের সরণ। এখন তোমাদের কোয়েশ্চেন হইতে পারে যে বার কেন্দ্রের সরণ ব্যাপারটা আসলে কি। বার কেন্দ্রের সরণ ব্যাপারটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা বস্তুরই, পৃথিবী যে একটা বস্তুকে টানে, আমরা যে বলি যে পৃথিবীর নিজের দিকে প্রতিটা বস্তুকে টানতেছে, এই প্রতিটা বস্তুকে কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্ট ধরে টানতেছে। মানে সমগ্র, আমি যদি এই বস্তুটাকে একটা ক্ষুদ্র পয়েন্ট আকারে চিন্তা করি, তাহলে এই সামগ্রিক বস্তু, এই যে ধরো এই বস্তু তো অনেক কণা অনুপরমাণু আছে, ঠিক আছে। তো এই প্রত্যেকটা কণাকেই কিন্তু পৃথিবী টানতেছে, কিন্তু সবগুলাকে যদি আমি সম্মিলিতভাবে চিন্তা করি, ঠিক আছে, তো সবগুলার যে লব্ধি ফোর্সটুকু একটা নির্দিষ্ট পয়েন্ট দিয়ে কাজ করে। মানে আমার মনে হতে পারে যে ওই পয়েন্ট দিয়ে কাজ করতেছে, তো ওই যে পয়েন্টটা, ওই পয়েন্টটাকে বলা হয় বস্তুর বার কেন্দ্র। আমি তোমাদের ইজি করে যদি বলি, ধরো এই ক্যালকুলেটরটা, ঠিক আছে, তো এই ক্যালকুলেটরটার প্রতিটা বাটনকেই কিন্তু বা হচ্ছে প্রতিটা অনুপরমাণুকেই কিন্তু পৃথিবী টানতেছে। এখন দেখো আমি যদি এই মাঝখান বরাবর জাস্ট বস্তুটাকে একটু ধরে রাখি, দেখো আমি জাস্ট হচ্ছে 2 আঙ্গুলে এই মাঝ বরাবর জাস্ট হচ্ছে গিয়ে ধরে রাখছি, আর এতে করে কিন্তু এই ক্যালকুলেটরটাকে পৃথিবী আর টেনে নিতে পারতেছে না। এটার মানে হচ্ছে গিয়ে পৃথিবী কিন্তু বস্তুর প্রতিটা অংশকেই টানতেছে, কিন্তু আমি যদি তাকে হচ্ছে গিয়ে কি পুঞ্জীভূত করি বা হচ্ছে গিয়ে কেন্দ্রীভূত করি, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে পৃথিবীর যে সমগ্র টানটা আসলে এই পয়েন্টটা দিয়ে কাজ করতেছিল। মানে পৃথিবী তো নিচের দিকে টানতেছে, তাহলে সমগ্র টান কেন্দ্রীভূত হয়ে এই পয়েন্টটা বরাবর কাজ করতেছিল, আর আমি এখানে ধরে ফেলছি মানেই পৃথিবী আর টেনে নিতে পারতেছে না, ঠিক আছে। আমি যদি এই যে এখানে ধরতাম, তাহলে কিন্তু দেখো যে পড়ে যেতে চাচ্ছে, ঠিক আছে, পড়ে যেতে চাচ্ছে। তার মানে মিন করতেছে পৃথিবী কেন্দ্রীভূতভাবে এখানে টানতেছে না, পৃথিবী কেন্দ্রীভূতভাবে টানতেছে যে এই পয়েন্টটা বরাবর, ঠিক আছে, এই পয়েন্টটা বরাবর টানতেছে। আমি এটাকে যদি আটকে দিতে পারি, তাহলে আমি হচ্ছে বস্তুটাকে তার যে হচ্ছে পড়ে যাওয়ার টেন্ডেন্সি সেটাকে আমি আটকে দিতে পারলাম বা হচ্ছে আটকে রাখতে পারলাম। তাইলে পৃথিবীতে যত বস্তু আছে, এই প্রতিটা বস্তুরই এরকম একটা বার কেন্দ্র আছে। তাহলে বার কেন্দ্র আসলে কি বলতো, বার কেন্দ্র হচ্ছে কি পৃথিবী যে বস্তুটাকে টানতেছে, যে পৃথিবী যে প্রতিটি বস্তুকে টানতেছে, এই প্রতিটি বস্তুর টান বল একটা নির্দিষ্ট পয়েন্ট বরাবর কাজ করে। এই নির্দিষ্ট যে পয়েন্টটা, সেই পয়েন্টটাকে বলা হচ্ছে কি ওই বস্তুর বার কেন্দ্র, ঠিক আছে। তো আমরা নর্মালি হচ্ছে ইন জেনারেল যদি বলি, বার কেন্দ্র হচ্ছে কি বস্তুর শেপের উপর ডিপেন্ড করে। ধর হচ্ছে যদি একদম একটা গোলাকার বস্তু থাকে, তাহলে ওর বার কেন্দ্র একদম ঠিক সেন্টারে। বৃত্তাকার একটা বস্তু যদি থাকে গোলাকার, ঠিক আছে, গোলকপিণ্ডের মতো, তাহলে তার হচ্ছে বার কেন্দ্র কোথায়, একদম সেন্টারে। এরকম তোমার যদি হচ্ছে গিয়ে একটা আয়তক্ষেত্র থাকে, তাহলে হচ্ছে তার যে বার কেন্দ্র সেটা হচ্ছে দুইটা আমাদের এই যে কর্ণ যদি টানি, তাহলে কর্ণের যে ছেদবিন্দু, এই ছেদবিন্দুতে, ঠিক আছে। বা আমি যদি এরকমভাবে বলতে পারি যে হচ্ছে কি আমি যদি এইভাবে 2 ভাগে ভাগ করি, এইরকমভাবে 2 ভাগে ভাগ করি, তাহলে যে পয়েন্টে সেট করে সেটা হচ্ছে তার কি বার কেন্দ্র। তো রেগুলার শেপের যদি হয় বস্তু, তো এরকমভাবে আমরা মুখস্থ রাখতে পারি যে বার কেন্দ্র কোথায় হবে। কিন্তু যদি ইরেগুলার শেপের হয়, তো এরকম একটা বস্তু, তখন হচ্ছে আমাদের সূত্র প্রয়োগ করে, মানে বিভিন্নভাবে হচ্ছে গিয়ে বিভিন্ন টেকনিক আছে, ওই টেকনিকের মাধ্যমে বার কেন্দ্র নির্ণয় করতে হয়, ঠিক আছে। তো আমাদের হচ্ছে গিয়ে আমাদের ক্লাসের লেভেলে মানে কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো হচ্ছে আমাদের আপাতত নেই, ঠিক আছে। তো আমরা ওইগুলো প্রয়োগ করব না, কিন্তু হচ্ছে কি আমাদের যখন উচ্চ ক্লাসে যদি আমরা পড়ি, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ি, তাহলে আমরা হচ্ছে গিয়ে কীভাবে বস্তুর বার কেন্দ্র নির্ণয় করা যায় সেইগুলো আমাদের হচ্ছে গিয়ে অনেক জ্ঞান থাকার প্রয়োজন হতে পারে বা হবে আর কি। তখন আমরা হচ্ছে ডিটেলস আরও পড়তে পারবো। তো আপাতত যেহেতু আমাদের দরকার নেই, এগুলো আমরা হচ্ছে কি দেখতেছি না। তো এখানে হচ্ছে কি আমরা শুরুতে যেটা বলছিলাম যে এমজিএস আমরা
এমজিএইচ এর জন্য, বিয়োগ শক্তির জন্য সবসময় এইচ এর জায়গায় বস্তুকে কত উচ্চতায় তুলছি সেটা বসিয়ে দিতাম চোখ বন্ধ করে। তো তখন অঙ্কটা আসলে ভুল কেন হইতো না? তখন অঙ্কটা আসলে ভুল হইতো না, কেন ভুল হইতো না দেখো, যে আমি যদি শুরুতে ধরি এরকম একটা বস্তুকে আমি হচ্ছে গিয়ে কি ভূমিতে পড়েছিল, তাহলে দেখো শুরুতে তার বার কেন্দ্র কোথায় ছিল? আমি ধরলাম এই যে এই উচ্চতাটা, এটা হচ্ছে তোমার 1, ঠিক আছে? মানে তোমার এই যে ভূমি থেকে এই বার কেন্দ্রের যে উচ্চতাটা সেটা হচ্ছে তোমার 1। তাহলে বস্তুটাকে কিন্তু আমি ঠিক এরকমভাবেই উপরে তুলে ফেলতাম, বিল্ডিংয়ের ছাদে এরকমভাবে নিয়ে নিলাম। তাহলে দেখো এখন হচ্ছে কি বার কেন্দ্রটা কোথায় আছে? যে বিল্ডিংয়ের ছাদ থেকে কিন্তু এখনও 1 মিটার উচ্চতায় আছে। তাহলে দেখো ইনিশিয়ালি বস্তুর যে বার কেন্দ্র সেটা কোথায় ছিল? সেটা কিন্তু ভূমি থেকে 1 মিটার উচ্চতায় ছিল, মানে যে এই বরাবর ছিল বার কেন্দ্রটা। আমি যখন ফাইনালি বস্তুটাকে ছাদের উপর তুলে ফেললাম তখন বার কেন্দ্রটা কিন্তু এই বিল্ডিংয়ের ছাদ থেকে কত আছে? 1 মিটার উচ্চতায় আছে। তার মানে আমি যদি বলি এখানে বার কেন্দ্রের সরণ কতটুকু হয়েছে, তাহলে এই এতটুকু হচ্ছে তোমার বার কেন্দ্রের সরণ। তার মানে দেখো বিল্ডিংয়ের উচ্চতা ছিল হচ্ছে গিয়ে কি 10 মিটার। শুরুতে কিন্তু বস্তুর বার কেন্দ্র বিল্ডিং থেকে মানে ভূমি থেকে 1 মিটার উচ্চতায় ছিল। ফাইনালি কিন্তু এই বিল্ডিংয়ের ছাদ থেকে কত হয়ে গেছে? 1 মিটার উচ্চতায় উঠে গেছে, মানে 1 মিটার বেশি উচ্চতায় উঠে গেছে। মানে শুরুতে যে বিল্ডিংয়ের থেকে যে 1 মিটার সে আগে থেকে উঠে আসছিল, আমরা দেখলাম ফাইনালি কিন্তু সে কি 1 মিটার উপরেই আছে। তার মানে আমার এই যে টোটাল ডিস্টেন্সটা, এই টোটাল ডিস্টেন্সটা কিন্তু বিল্ডিংয়ের উচ্চতার সমানই, ঠিক আছে? তার মানে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে হচ্ছে কি আমরা যে ব্যাপারটা দেখলাম যে রেগুলার শেপের একটা বস্তুকে যদি যেরকমভাবে ছিল, মানে আর্থ সারফেসে বা ভূমির উপর বস্তুটা যেরকমভাবে ছিল ঠিক এরকমভাবে যদি আমি উপরে তুলে ফেলি, তাহলে আমার বরকেন্দ্রের সরণটা হচ্ছে গিয়ে বস্তুকে আমি যত উচ্চতায় তুললাম ঠিক ততটুকুই, ঠিক আছে? আমি যদি আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাই, তো এটা হচ্ছে তোমার আর্থ সারফেস, এটা হচ্ছে তোমার একটা বিল্ডিং, বিল্ডিংয়ের উচ্চতা ধরো হচ্ছে এখানে 20 মিটার। তো আমি হচ্ছে এখানে ধরো আয়তাকার একটা বস্তু, এটা ধরো আয়তাকার একটা বস্তু। তো বস্তুটা যেরকমভাবে ছিল, ধরো তার বরকেন্দ্র ছিল, বার কেন্দ্র যেটা এটা শুরুতে ছিল হচ্ছে 1 মিটার উচ্চতায়, মানে এইটা। তো আমি এটাকে যদি ঠিক এরকমভাবেই মানে বস্তুটা ভূমিতে যেরকমভাবে ছিল ঠিক এরকমভাবেই যদি আমি উপরে তুলি, তাহলে দেখো এখনও কিন্তু বরকেন্দ্র কি এই এটাকে আমরা বার কেন্দ্র বলবো। ওকে, এই যে বিল্ডিংয়ের যে ছাদ, এই ছাদ থেকে কিন্তু এখনও কি 1 মিটার বেশি উচ্চতায় আছে। তাহলে শুরুতে ছিল হচ্ছে বার কেন্দ্র এখানে, ফাইনালি চলে গেছে এখানে। তাহলে আমি যদি বলি টোটাল হচ্ছে কি বার কেন্দ্রের সরণ কতটুকু হয়েছে, তাহলে এই যে এই দুইটার উচ্চতার পার্থক্য, ঠিক আছে? এটা হচ্ছে তোমার বার কেন্দ্রের সরণ। তার মানে দেখো এই শুরুতে যতটুকু বিল্ডিংয়ের থেকে উপরে উঠে আসছিল, ফাইনালি কিন্তু দেখো বিল্ডিংয়ের থেকে কি ততটুকু উপরেই উঠে আসে। তার মানে বার কেন্দ্রের সরণটা হচ্ছে মেইনলি, এটাকে আমি যদি এই বরাবর নিয়ে যাই তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, তাহলে দেখো এটা কিন্তু বিল্ডিংয়ের উচ্চতাই, এখানে যতটুকু কম এই যে উপরে কিন্তু ততটুকু বেশি। তার মানে আমরা বলতে পারি একটা বস্তু ভূমিতে যে অবস্থায় ছিল, ঠিক আছে, ঠিক এইভাবেই যদি আমি উপরে তুলি তাহলে বার কেন্দ্রের সরণটা হচ্ছে তোমার কি আমি মোট যত উচ্চতায় তুলছি ঠিক সেইটাই, ঠিক আছে? তাহলে বার কেন্দ্রের সরণের জন্য যদি বস্তু যেরকমভাবে থাকে ঠিক ওই রকমভাবেই তুলি, তাহলে আমার কষ্ট করে আর হচ্ছে বার কেন্দ্রের সরণের জায়গায় আলাদাভাবে কোনো সূত্র প্রয়োগ করতে হবে না। বস্তুকে আমি যত উচ্চতায় তুলি এর মান জাস্ট এতটুকুই বসিয়ে দেবো। যদি বলি আমি 20 মিটার বিল্ডিংয়ের উপরে তুলছি, এর মান 20। যদি আমি বলি 40 মিটার বিল্ডিংয়ের উপর তুলছি, তাহলে এর মান হচ্ছে তোমার 40, ঠিক আছে? তবে ঝামেলা কোথায় হয়? যখন আমাদের বস্তুগুলা একটু ভিন্নভাবে হচ্ছে কি আমরা মুভ করাই, ঠিক আছে? ধরো একটা বস্তু একভাবে ছিল, হ্যাঁ চলো এটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই। এগুলা বিশেষ করে হচ্ছে কি ধরো এরকম একটা লাঠি বা এরকম কিছু একটা বস্তু পড়ে আছিল ভূমিতে, ঠিক আছে? ওকে, চলো আমরা এটা হচ্ছে একদম এগুলোর জন্য প্রত্যেকটা টাইপ আমি রাখছি। তোমরা এতটুকু তো বুঝতে পারছো যে বারকেন্দ্রের সরণ ব্যাপারটা আসলে কি বা বারকেন্দ্র ব্যাপারটা কি, এটা যদি তোমরা বুঝতে পারো এখন আসলে আমরা টাইপ ওয়াইজ ম্যাথে চলে গেলেই হবে, ওইখানে হচ্ছে আমরা ডিটেলসে আলোচনা করতে পারবো। তাহলে হচ্ছে কি আমাদের প্রথম যে ব্যাপারটা বা এই রিলেটেড ম্যাথের মধ্যে প্রথম যে ম্যাথটুকু পড়বো সেটা হচ্ছে গিয়ে অনুভূমিকভাবে পড়ে থাকা বস্তুকে খাড়া করা, ঠিক আছে? ধরো একটা বস্তু, একটা লাঠি বা একটা মই যে কোনো কিছু হইতে পারে, এই যে এরকমভাবে অনুভূমিকভাবে পড়ে আসছিল, ধরো মাটির উপরে এরকমভাবে পড়ে আসছিল। ওকে, এরকমভাবে দেখি। তাহলে দেখো এই বস্তুর যে বারকেন্দ্রটা এই বস্তুর বারকেন্দ্রটা হচ্ছে কি আমরা বলছিলাম যে তুমি কোণ বরাবরও দুইটা কোণের ছেদবিন্দু করতে পারো, অথবা যেটা করতে পারো যে হচ্ছে কি এইভাবে দুইটা ভাগে ভাগ করবা, মানে মাঝ বরাবর কাটবা, ঠিক এরকমভাবে এই যে এইদিকেও মাঝ বরাবর কাটবা। তাহলে এটা হচ্ছে তার বারকেন্দ্রটা। তাহলে আমরা হচ্ছে জাস্ট এখানে দেখিয়ে দিই এটার বারকেন্দ্রটা কোথায় আছে, এইখানে আছে। তো আমি ধরে নিলাম এই যে বস্তুটার দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, 20 মিটার হচ্ছে তার দৈর্ঘ্য, আর প্রস্থ যেটা এটাকে আমি ধরে নিলাম হচ্ছে 2 মিটার, মানে এই বরাবর হচ্ছে তোমার 2 মিটার।
ঠিক আছে। এখন এই যে বস্তুটা, এই বস্তুটার বারকেন্দ্র বর্তমানে আছে, আমি যদি এই প্রান্তটা চিন্তা করি, এই প্রান্তটা থেকে চিন্তা করলে এই দিকে হচ্ছে 10 মিটার দূরে আছে কিন্তু, খেয়াল করো। কারণ বলছি আমরা হচ্ছে গিয়ে কি বস্তুর যে বারকেন্দ্রটা যদি একটা রেগুলার শেপের বস্তু হয়, এটা একটা রেগুলার শেপের বস্তু, মানে হচ্ছে গিয়ে দৈর্ঘ্য প্রস্থ মানে সব অংশ দিয়ে সমান মোটা এরকম, তাহলে হচ্ছে গিয়ে ঠিক তার মাস পয়েন্টে তার বারকেন্দ্রটা। তাহলে শুরুতে তার বারকেন্দ্রটা আছে এই প্রান্ত থেকে 10 মিটার ভিতরের সাইডে, মানে এইদিকে হচ্ছে 10 মিটার, 10 মিটার, আর এই যে নিচের অংশটা থেকে 1 মিটার উপরে। দেখো এই অংশটা ক্লিয়ার বুঝতে পারছো কিনা? তাহলে শুরুতে তার বারকেন্দ্রটা কোথায় আছে? এই পয়েন্টে আছে। এই বস্তুটাকে যদি এখন আমি হচ্ছে এরকমভাবে খাড়া করে ফেলি, অনুভূমিকভাবে পড়ে থাকা বস্তুকে খাড়া করা, তাহলে আমি এই বস্তুটাকে কি করব? এখন একটু খাড়া করে ফেলবো। আমি এটা একটু অন্য কালার দেই। তো এই বস্তুটাকে আর কি আমি খাড়া করলাম। ওকে, ধরে নাও যে এই বস্তুটাকে আমি খাড়া করে ফেলছি। এখন খাড়া করার পর কি হবে? তার বারকেন্দ্রটা এখন কোথায় সরে গেছে? তার বারকেন্দ্র কি এখন কি আর আগের মতো আছে? আগে তো বারকেন্দ্রটা কোথায় ছিল বলো তো? যে ঠিক এই পয়েন্টে ছিল। আগের বারকেন্দ্রটা ছিল ঠিক এই পয়েন্টে। তো খাড়া করার পরে বস্তুই তো এখানে নেই, তাহলে বারকেন্দ্র এখানে হবে কেমনে? বারকেন্দ্র কিন্তু এখানে হবে না। তাহলে নতুন অবস্থায় বারকেন্দ্রটা কিন্তু অবশ্যই সেম আগের কনসেপ্ট, যে হচ্ছে ঠিক মাঝামাঝি পয়েন্ট, মানে হচ্ছে কি আমি এরকমভাবে হাফ কাটবো, ওইরকমভাবে হাফ কাটবো। ঠিক আছে, হাফ কাটার পরে এই যে এরকমভাবে হাফ কাটলাম, এরকমভাবে হাফ কাটলাম, তাহলে এটা হচ্ছে তার কি বারকেন্দ্রটা। তাহলে দেখো ফাইনালি তার বারকেন্দ্রটা কোথায় চলে গেছে? ফাইনালি তার বারকেন্দ্রটা এখন আছে এই পয়েন্টে। তাহলে এই পয়েন্টটা কিন্তু এখন ভূমি থেকে কতটুকু, যে এই পয়েন্ট থেকে আমি চিন্তা করি, এই পয়েন্ট থেকে কতটুকু উচ্চতায় হবে? অবশ্যই 10 মিটার। ঠিক আছে, কারণ একটু আগে আমরা হচ্ছে বলছিলাম যে এই যে বারকেন্দ্রটা, এটা কিন্তু এই যে তার যে প্রান্ত, শেষ প্রান্ত থেকে কি 10 মিটার ভিতরের সাইডে। তাহলে আমি এখন যদি এখান থেকে চিন্তা করি, তাহলে এখান থেকেও কি হবে? 10 মিটার উপরের সাইডে হবে। ঠিক আছে, আর এখান থেকে তো হচ্ছে গিয়ে আমাদের 1 মিটার ভিতরের সাইডে। তো এটা আপাতত আমাদের দরকার নেই। তাহলে এখন আমি যদি বলি যে আমার বারকেন্দ্রের সরণ কতটুকু হয়েছে এই অঙ্কের জন্য, তাহলে এই অঙ্কের জন্য আমাদের বারকেন্দ্রের সরণ হবে, শুরুতে বারকেন্দ্রটা ছিল এখানে। আমি যদি এই অংশটা থেকে চিন্তা করি, এই আর্ট সারফেস, এটা এই ভূমি থেকে যদি আমি চিন্তা করি, তাহলে ভূমি থেকে শুরুতে 1 মিটার উচ্চতায় ছিল বারকেন্দ্রটা। আর ফাইনালি যদি আমি চিন্তা করি, এটাকে ধরো আমি হচ্ছে কি যে এরকমভাবে সরিয়ে এই বরাবর যদি নিয়ে আসি, ঠিক আছে, বারকেন্দ্রটা এখন এখানে আছে, তাহলে আমি বলবো যে এই ভূমি থেকে কতটুকু উচ্চতায় বলো তো? 10 মিটার। তাহলে আমি এই বরাবর যদি দেখাই যে এই বরাবর, তাহলে এটা হচ্ছে তোমার এখন বর্তমানে 10 মিটার উচ্চতায় আছে, 10 মিটার উচ্চতায়। এরকমভাবে জাস্ট আর কি আমি সরিয়ে নিলাম। এখানে সরানোর কারণ হচ্ছে গিয়ে দেখো ব্যাপারটাকে আমি এরকমভাবে বলতেছি যে বস্তুটাকে তো আমি উপরে তুলছি, মানে উপরের দিকে সরণ ঘটাইছি, পৃথিবী টান বলের বিরুদ্ধে আমি কাজটা করছি। আর এই দিকে হচ্ছে সরালেও কোনো ম্যাটার না, কারণ এই দিকে তো কোনো বল ছিল না। ঠিক আছে, কোনো হচ্ছে গিয়ে বাধা ছিল না। তাহলে দেখো আমি যদি বলি এখানে বারকেন্দ্রের সরণটা কতটুকু হয়েছে, মানে এইচ, যেটা এইচকে তো জাস্ট আগে আমরা হচ্ছে উচ্চতা বলতাম, এখন কিন্তু আমি আর সরাসরি উচ্চতা বলতে পারতেছি না। আর আমি কিন্তু এই যে এই বস্তুটার যে সরণ ঘটছে, আমি প্রতিটা কণার জন্য কিন্তু সেম পরিমাণ সরণ ঘটে নাই। কারণ দেখো এই কণা সরে গেছে কোথায়? এই জায়গায় সরে গেছে, মানে একটা হিউজ সরণ হয়েছে, এটা এতটুকু সরণ হয়েছে। ঠিক আছে, এতটুকু সরণ হয়েছে। কিন্তু এই কণাটা কিন্তু দেখো এই প্রান্তটা যেটা, এটা কিন্তু শুরুতে যেখানে ছিল, হ্যাঁ শুরুতে ছিল এই পয়েন্টে হয়তো, মানে একটু সামান্য সরণ ঘটছে, মানে প্রতিটা কণার কিন্তু সেম পরিমাণ সরণ ঘটে নাই। তো যেহেতু প্রতিটা কণার সেম পরিমাণ সরণ ঘটে নাই, তাহলে আমি কিন্তু এখানে উচ্চতা বলতে সরাসরি কোনো উচ্চতা আমি পাচ্ছি না। ঠিক আছে, তার মানে এখানে আমাদের মাস্ট যে কাজটা করতে হবে, বারকেন্দ্রের সরণটা বের করতে হবে। তাহলে আমরা এখানে বারকেন্দ্রের সরণ দেখলাম, ভালো করে খেয়াল করো যে ফাইনালি হচ্ছে সরণটা হয়েছে ভূমি থেকে 10 মিটার উপরে উঠে গেছে, আর শুরুতে কতটুকু ছিল? ভূমি থেকে 1 মিটার উচ্চতায় ছিল। তাহলে আমাদের এখানে সরণটা হয়েছে 10 - 1, তাহলে 10 - 1, তার মানে হচ্ছে 9 মিটার। ঠিক আছে, 9 মিটার। তাহলে খেয়াল করার ব্যাপারটা বুঝতে পারছো কিনা? তাহলে এরকমভাবে আমাদের যখনই হচ্ছে এই টাইপের ম্যাথ আসবে যে অনুভূমিকভাবে পড়ে থাকা কোনো একটা বস্তুকে খাড়া করতে হবে, তখন আমাদের হচ্ছে এরকমভাবে বারকেন্দ্রের সরণটা বের করে তারপর হচ্ছে আমরা এমজিএইচে বসাবো। এমজিএইচের যে সূত্রটা, ঠিক আছে, আমরা হচ্ছে ইপি বা কাজের পরিমাণ, যেটাই তুমি বলো না কেন, যে কি পরিমাণ বিভব শক্তি জমা হবে বা হচ্ছে কী পরিমাণ কাজ করতে হবে, আমাদের সূত্র তো আগেরটাই এমজিএইচ। তবে এখানে আমাদের মেইন কনসেপ্ট যেটা, এইচের মানটা ঠিক এরকমভাবে বের করে নিতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা এই রিলেটেড একটা ম্যাথ করে ফেলি। আশা করি এখন আমরা হচ্ছে গিয়ে অঙ্ক বুঝতে পারবো, বা কনসেপ্ট যেহেতু আমাদের ক্লিয়ার, তাহলে আমরা আশা করি অঙ্ক বুঝতে পারবো। তোমাদের যে কাজটা করতে হবে,
যে এখন তোমরা এইগুলো নিজেরা প্র্যাকটিস করতে হবে। তো তোমাকে এখানে কি বলছে দেখো, যে 10 সেন্টিমিটার ইন্টু 10 সেন্টিমিটার ইন্টু 3 সেন্টিমিটার, মানে এইটার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 10 সেন্টিমিটার, আর হচ্ছে উচ্চতা পুরুত্ব যেটা এটা হচ্ছে 3 সেন্টিমিটার। হ্যাঁ, দৈর্ঘ্য, প্রস্থ, পুরুত্ব। একটি ইটের ভর হচ্ছে গিয়ে 10 কেজি। ইটটিকে অনুভূমিক হতে উল্লম্ব অবস্থায় নিতে কৃত কাজ কত? তাহলে দেখো আমাদের যে ইটটা, আমি ইটটা হচ্ছে এখানে, ইটটা তো অবশ্যই 3D এখানে, তো আমি 3D টাইপের করি আঁকি। ওকে, ইটটা তো দেখতে নর্মালি হচ্ছে এরকম আর কি। ওকে, তাহলে এই বস্তুর যে বারকেন্দ্রটা এটা কোথায় থাকবে? যেহেতু হচ্ছে গিয়ে দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, তাহলে এই যে এই প্রান্ত থেকে, এটা কিন্তু একটা রেগুলার শেপ। ইট কখনো দেখো না এই যে এক প্রান্ত মোটা আর এক প্রান্ত চিকন, ঠিক আছে, একদম এইরকম একটা রেগুলার শেপের ইট আর কি। তো এই প্রান্ত থেকে হচ্ছে 10 সেন্টিমিটার এর হাফ, মানে 5 সেন্টিমিটার ভিতরে। আবার প্রস্থ যেটা, প্রস্থ এটাকে আমি প্রস্থ ধরলাম, তো এটা যদি 10 সেন্টিমিটার হয় তাহলে এখান থেকে আরও 5 সেন্টিমিটার ভিতরে। আর তোমার হচ্ছে গিয়ে এখানে যে পুরুত্ব, এই পুরুত্ব থেকে মানে ঠিক এই এই মানে মাঝ বরাবর আর কি। এখানে 3Dটা আঁকা একটু হচ্ছে গিয়ে কঠিন, এই বরাবর হচ্ছে গিয়ে আরও 3 এর অর্ধেক মানে 1.5, মানে ঠিক এই যে ইটের ভিতরের সাইডে হচ্ছে তোমার বারকেন্দ্রটা। তো আমরা হচ্ছে এরকমভাবে 3D আঁকলে তোমাদের একটু হচ্ছে গিয়ে উল্টাপাল্টা লাগতে পারে, যে হচ্ছে কি এটা আঁকতেছি আমি হচ্ছে এখানে 2D আকারেই দেখাই, ঠিক আছে, বা আমি তোমাদের এখানে একটা বস্তুর সাহায্যে দেখাই। এটাই ধরো একটা ইট, ঠিক আছে, ঠিক আছে, এই যে এইটা ধরো হচ্ছে এরকম অনুভূমিকভাবে পড়ে আছে। ইটটা এই যে এরকমভাবে অনুভূমিকভাবে পড়েছিল, আমি জাস্ট এরকমভাবে খাড়া করলাম, ঠিক আছে। তাহলে দেখো আমাদের হচ্ছে গিয়ে এই দৈর্ঘ্য বরাবর যে হচ্ছে গিয়ে বরকেন্দ্রটা এখানে ছিল, এটা হচ্ছে কতটুকু উপরে উঠছে এটা আমাদের লাগবে, ঠিক আছে। ধরো এই অবস্থায় ছিল হয়তো এই যে ভিতরের সাইডে, এই বক্সের ভিতরের সাইডে, তো খাড়া করলাম, তো বরকেন্দ্রটা কিন্তু কিছুটা উপরে উঠছে, বা বারকেন্দ্রটা কিছুটা উপরে উঠছে। তো এই সরণটুকু আমাদের লাগবে। তো এটা আমরা হচ্ছে তোমাদের 2D করেই দেখাই। ওকে, ধরো হচ্ছে এটা ইট, তো ইটার বারকেন্দ্র শুরুতে আছে এই যে ঠিক এই মাঝ বরাবর। তো ইটটা কিন্তু বলছিল দৈর্ঘ্য আর প্রস্থ সমান। আমি এখানে আঁকার সময় হচ্ছে গিয়ে তোমার দৈর্ঘ্যটা বেশি হয়ে গেছে, প্রস্থটা কম হয়েছে, তো ম্যাটার না। আমি যখন হচ্ছে লিখতেছি তখন হচ্ছে গিয়ে 5 লিখবো। তাহলে এই প্রান্ত থেকে এই বারকেন্দ্র যেটা, এটা এই প্রান্ত থেকে তোমার 5 সেন্টিমিটার ভিতরের সাইডে, আবার এই প্রান্ত থেকেও কি 5 সেন্টিমিটার উপরের সাইডে, ঠিক আছে। এখন এইটাকে যখন হচ্ছে আমরা খাড়া করব, অনুভূমিকভাবে পড়েছিল উল্লম্ব অবস্থান নিতে, তাহলে এইটাকে যখন আমরা খাড়া করব, ওকে, এটাকে হচ্ছে কি তোমাদের ওই শেপের মতো একই। এটা হয়তো তোমাদের একটু, আচ্ছা এটা মোছা যাবে না, আর আমি আবার নতুন করে একটা আঁকি। পুরুত্ব 3 সেন্টিমিটার, হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে দেখো এইটাকে আমরা হচ্ছে এরকমভাবেই দেখাবো। এই যে এটার বারকেন্দ্রটা হচ্ছে এই পয়েন্ট। তোমাদের 3D বস্তুটাকে একটু একটু দেখাতে পারলে ভালো হতো। একটা বই নিয়ে আসি, দাঁড়াও 1 সেকেন্ড, একটু অপেক্ষা করো। ওকে, এটাই ধরো হচ্ছে তোমার একটু এরকমভাবে পড়েছিল, ঠিক আছে, ভূমির উপর ঠিক এরকমভাবে পড়েছিল। তো বারকেন্দ্রটা হচ্ছে ধরো এই যে লাল যে বাটনটুকু, এটা হচ্ছে তার বারকেন্দ্র। তো এরকমভাবে যদি হচ্ছে লম্বালম্বিভাবে পড়ে থাকে ইটটা ঠিক এরকমভাবে, তাহলে আমি এই অংশটা পাচ্ছি কি বলতো, ইটের পুরুত্বটুকু কিন্তু পাচ্ছি। দেখো এটা হচ্ছে দৈর্ঘ্য, ইটের যে দৈর্ঘ্য এটা হচ্ছে এই যে ইটের দৈর্ঘ্য, এই বরাবরটা হচ্ছে তোমার প্রস্থ, আর এই যে আমরা যেটা এই পাশ থেকে দেখতেছি, মানে তোমাদের এখানে যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে তার কি পুরুত্ব বা উচ্চতা। এটা কিন্তু তোমার কি 3 সেন্টিমিটার। দেখো তাহলে খেয়াল করো, এটা হচ্ছে তোমার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, আর আমরা প্রস্থটা কিন্তু দেখতেছি না। এই যে এই ইটের প্রস্থটা কিন্তু দেখতেছি না। প্রস্থটা হচ্ছে যে এই বরাবর, যেটা এই যে এইটা এই বরাবর যেটা চলে গেছে আর কি, পিছনের সাইডে যেটা চলে গেছে। তো এই যে এই ইটের আমরা সামনের অংশটা দেখতেছি, পিছনের অংশটা যে বরাবর বিস্তৃত সেটা হচ্ছে প্রস্থ, আমরা ওইটা দেখতেছি না, তো এটা আমাদের দেখারও দরকার নেই। আর এই বরাবর যেটা আমরা দেখতেছি, যে এটা যেটা দেখতেছি, এটা হচ্ছে তোমার কি ইটের উচ্চতা বা পুরুত্ব, যেটা হচ্ছে তোমার 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে দেখো আমরা যদি এখন বলি যে ইটের যে বারকেন্দ্রটা এটা কোথায় আছে, এটা এই প্রান্ত থেকে আছে তোমার
হাফ মানে 5 সেন্টিমিটার ভিতরে, আর এই নিচ থেকে আছে কতটুকু বলো তো 1.5 সেন্টিমিটার উপরে, কারণ আমরা বলছিলাম ঠিক মাঝ বরাবর। প্রস্থ বরাবরও কিন্তু একটু ভিতরের সাইডে হবে, তো আমরা প্রস্থটা তো আর দেখতেছি না, ওইটা দেখার দরকার নেই। তাহলে আমরা এখানে বলবো যে এই ইটার বার কেন্দ্র এই প্রান্ত থেকে 5 সেন্টিমিটার, আর এই ভূমি থেকে মানে নিচ প্রান্ত থেকে 1.5 সেন্টিমিটার উপরে। এখন আমি এইটাকে যখন হচ্ছে গিয়ে উল্লম্ব করে ফেলবো, মানে খাড়া করে ফেলবো, ধরো এরকমভাবে করে ফেললাম, ওকে। তাহলে তার বার কেন্দ্রটা এখন কোথায় থাকবে? তাহলে তার বার কেন্দ্রটা অবশ্যই এই যে এই পয়েন্টে থাকবে, ঠিক আছে। তাহলে এই পয়েন্টটা একটু আগে আমরা বলছিলাম যে ইটের যে সাইডের প্রান্ত, এই সাইডের প্রান্ত থেকে 5 সেন্টিমিটার ভিতরের সাইডে হচ্ছে তার বার কেন্দ্র। তার মানে এই যে নিচের প্রান্ত থেকে কিন্তু এখন কি এই 5 সেন্টিমিটার উপরের দিকে কিন্তু এখন বার কেন্দ্র। তার মানে আমি যদি বলি যে এই বরাবর নিয়ে আসি বার কেন্দ্রটাকে সরিয়ে, তাহলে আমরা বলবো এখন ভূমি থেকে সে কতটুকু নিচে আছে, উপরে আছে। তার বার কেন্দ্রটা এখন ভূমি থেকে 5 সেন্টিমিটার উপরে আছে, 5 সেন্টিমিটার। আর শুরুতে কতটুকু উচ্চতায় ছিল? 1.5 সেন্টিমিটার উচ্চতায় ছিল। শুরুতে এই বস্তুর বার কেন্দ্রটা ছিল 5 সেন্টিমিটার, 1.5 সেন্টিমিটার উপরে, আর ফাইনালি আমরা দেখলাম তার বার কেন্দ্রটা সরে গেছে 5 সেন্টিমিটার উপরে। তার মানে সরণ কতটুকু হয়েছে? যে এতটুকু কিন্তু হয়েছে বার কেন্দ্রের সরণ, হলুদ যে অংশটুকু এটা হচ্ছে তোমার বার কেন্দ্রের সরণ। তাহলে আমরা হচ্ছে এখানে এইচের যে মানটুকু, এইচের মানটুকু আমরা বসাবো, এইচ যেটা বার কেন্দ্রের সরণ, এটা হচ্ছে 5 মাইনাস 1.5, ঠিক আছে। তার মানে হচ্ছে তোমার 3.5 সেন্টিমিটার। তার মানে আমরা এইচের মান পেয়ে গেছি। আর এখন হচ্ছে গিয়ে একটি ইটের বড় এত ইটটিকে অনুভূমিক হতে, মানে জাস্ট এখানে একটা ইটকে জাস্ট সরানো হয়েছে। তার মানে এখানে আমাদের কাজের পরিমাণ যেটা, কাজের পরিমাণ হচ্ছে mgh বা বিয় শক্তির পরিবর্তন। তাহলে এম এর মান হচ্ছে তোমার 10 কেজি। বাদ বাকি কাজ কিন্তু খুবই সিম্পল। জি এর মান হচ্ছে তোমার 9.8, আর এইচের যে মান, এইচের মান হচ্ছে আমরা বের করলাম 3.5 সেন্টিমিটার। তো 3.5 সেন্টিমিটারকে যদি আমি মিটার নিই, তাহলে 100 দ্বারা গুণ করে দিলাম, ভাগ করে দিলাম, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে 10 ইন্টু 9.8 ইন্টু 3.5 ভাগ হচ্ছে 100। তাহলে তোমার এখানে কাজের পরিমাণ 3.43 জুল, 3.43 জুল। তাহলে আমাদের কাজটা এরকমভাবে করতে হবে। আমাদের হচ্ছে এটা রেগুলার শেপের বস্তু ছিল, কিন্তু আমি হচ্ছে কি তুলছি একটু অন্যরকমভাবে, মানে জাস্ট বিল্ডিংয়ের উপর তুলি নেই বা তোমাকে সরাসরি বলে নাই যে এত উচ্চতায় তুলছ। তো যখনই হচ্ছে এরকম, আমরা 9, 10-এ একটা টপিক ছিল যে চলন গতি। চলন গতি বলতে একটা বস্তুকে আমি হচ্ছে কি সব দিকে প্রতিটা কোণাকেই একটা নির্দিষ্ট দিকে সমপরিমাণ সরাবো। তো এটা কিন্তু আমাদের চলন গতি না, একটু অন্যভাবে সরাইছি। একটা কোণা যেরকমভাবে ছিল ঠিক ওই কাছাকাছি আছে, অন্য কোণাটা হিউজ ডিস্টেন্স সরে গেছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রগুলোতে আমাদের অবশ্যই বার কেন্দ্রের সরণটা খুব সূক্ষ্মভাবে বের করে তারপর অঙ্কটা করতে হবে, ঠিক আছে। তাহলে এই টাইপের একটা ম্যাথ হয়তো আছে, তো এটা হচ্ছে তোমাদের বাসার কাজ, ওকে। তাহলে আমি হালকা একটু তোমাদের বলে দিই যে সেটি ভূপৃষ্ঠে এমনভাবে আছে যে তার একটি বৃহত্তম তল ভূমির উপর অবস্থিত। মানে শুরুতে ইটটা এরকমভাবে ছিল যে ইটের যে বৃহত্তম তলটা, তাহলে দেখো এটা যে আমার এই ইটটা হইতো, তো এটা কিন্তু হচ্ছে গিয়ে একটা ছোট তল, এটাও একটা ছোট তল, আর এই যে সামনের যে অংশটা এটা হচ্ছে গিয়ে একটা বৃহত্তম তল। তার মানে ইটটা হচ্ছে কি বৃহত্তম তলটা ছিল ভূমিতে, মানে এরকমভাবে ছিল আর কি ইটটা, ঠিক আছে। তারপর তোমাকে বলছে এই ইটটি তার ক্ষুদ্রতম তলের উপর দাঁড় করাতে কত কাজ করতে হবে। তার মানে ইটটা কি আর কি, যে তার ক্ষুদ্রতম তল কোনটা ছিল, যে এটা ছিল তার ক্ষুদ্রতম তল, এটাও ক্ষুদ্রতম কিন্তু এটা কিন্তু আগেরটা থেকে একটু বেশি বড়, এটা সব থেকে ক্ষুদ্রতম তল। মানে তুমি এরকমভাবে খাড়া করতেছো, মানে আগের অঙ্কটা যেরকম ছিল যে হেলানো থেকে একদম খাড়া করলা, আর এখানে এই কথাটাকে একটু গোড়ায় পেঁচায় বলছে, তো সেই ক্ষেত্রে তুমি অঙ্কটা এরকমভাবে করবা। তাহলে এটা তোমাদের বাসার কাজ, ওকে। তাহলে চলো আমরা পরবর্তী মেথে চলে যাই। বলছে নিরেট সিলিন্ডার আকৃতির 20 কেজি বড়ের একটি ড্রাম ভূমিতে শায়িত অবস্থায় আছে, একে উল্লম্ব অবস্থানে নিতে কৃতকাজের মান কত? ড্রামটির ব্যাস হচ্ছে 8 এবং হচ্ছে আয়তন এত। তাহলে এটা একটা সিলিন্ডার আকৃতির ড্রাম আর কি, মানে এটার আগের ইটের মতো না, যে ধরো এরকম একটা সিলিন্ডার আকৃতির ড্রাম। তাহলে এটার শুরুতে যা বার কেন্দ্র, এটাও কিন্তু হচ্ছে গিয়ে তোমাকে বলেই দিছে যে নিরেট সিলিন্ডার আকৃতির ভূমিত অবস্থায়, মানে সুষম, এটা সুষম যদি নাও বলে কোনো ম্যাটার না, তার যে বার কেন্দ্রটা এটা কিন্তু একদম মাঝ বরাবরই থাকবে। মানে হচ্ছে কি যে এই প্রান্ত থেকে একদম হাফ অংশ। তো তোমাকে হচ্ছে দৈর্ঘ্য কতটুকু এটা বলছে, দৈর্ঘ্য বলে নাই, তবে ব্যাস বলছে, ব্যাস হচ্ছে 8 মিটার। তাহলে এই টোটালটা হচ্ছে তোমার 8,
তাহলে আমি যদি এই বার কেন্দ্রটার কথা বলি তাহলে এটা হচ্ছে 4, মানে যেহেতু হচ্ছে গিয়ে মিডিল বরাবর। তো আমরা এখান থেকে কিন্তু দৈর্ঘ্যটা নির্ণয় করতে পারবো। কীভাবে দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে পারবো, কারণ আমরা জানি হচ্ছে গিয়ে সিলিন্ডারের যে আয়তনটা হচ্ছে পাই আর স্কোয়ার এল, ঠিক আছে। তো পাই আর স্কোয়ার এল হচ্ছে সিলিন্ডারের আয়তন। তো আয়তনটা তোমার দেওয়া আছে 19,306.9, 19,306.9 মিটার কিউব। তো এখান থেকে হচ্ছে কি আমরা আর এর মান যেহেতু দেওয়া আছে এল বের করে ফেলতে পারবো। তাহলে আমি চলো এক লাইনে বের করে ফেলি। তাহলে হচ্ছে 19,306.9 ভাগ হচ্ছে গিয়ে পাই 3.14 ইন্টু আর স্কোয়ার। আর এর মান আমরা অলরেডি দেখলাম যে ব্যাসার্ধ যেটা এটা হচ্ছে 4, কারণ তোমাকে বলে দিচ্ছে ব্যাস ছিল 8, তাহলে আর যেটা আর এর মান অবশ্যই কত 4, তাহলে হচ্ছে আর স্কোয়ার মানে 16, তাহলে 16। তাহলে এল হচ্ছে তোমার এখানে 384, এল ইকুয়াল হচ্ছে তোমার 384 মিটার। তোমরা ক্যালকুলেশন আবার নিজের মতো করে করবা, আমি তো জাস্ট এখানে নর্মালি করে দিচ্ছি। ওকে, এটাই হওয়ার কথা। তাহলে এল এর মান আমরা পেয়ে গেলাম। তাহলে হচ্ছে বার কেন্দ্রটা কিন্তু এই এল এর দিক দিয়েও কি হাফ অংশ বরাবর থাকবে। তার মানে এখান থেকে আমরা 2 দ্বারা ভাগ করে দিলে আমরা দেখব যে 192। তার মানে শুরুতে যে বার কেন্দ্রটা ছিল এইটা, এই যে সিলিন্ডারের যে ভূমির প্রান্তটা আমি যদি খাড়া করি তাহলে এটা হবে ভূমির প্রান্ত, মানে এই যে এই বাঁকা যে অংশটা গোলাকার দেখা যাচ্ছে, এখান থেকে এই পাশে ছিল হচ্ছে 192 মিটার, আর এই ভূমি থেকে ছিল হচ্ছে তোমার 4 মিটার উপরে, ঠিক আছে। এই পাশ থেকে 192 মিটার ভিতরে আর ভূমি থেকে 4 মিটার ভিতরে। তো এটাকে তুমি হচ্ছে গিয়ে খাড়া অবস্থানে নিবা, একে উল্লম্ব অবস্থানে নিতে। তাহলে উল্লম্ব অবস্থানে নিলে কি হবে ঘটনাটা, সিলিন্ডারটা এরকম হবে আর কি, ঠিক আছে, এরকম ভাবে হইলো। তো এখন বার কেন্দ্রটা কোথায় থাকবে, এখানে থাকবে। তো আমাদের এখানে দরকার যে ভূমি থেকে ভূমি বরাবর বা উল্লম্ব বরাবর তার বার কেন্দ্রটা কতটুকু সরছে। তাহলে তার বার কেন্দ্রটা এই বরাবর চলে আসছে। এই বরাবর বলতে মিন করতেছে এই যে দেখো আগে যে আমরা এখানে দেখালাম যে এই যে গোলাকার অংশটা, এই অংশটা থেকে 192 মিটার ভিতরের সাইডে ছিল। তার মানে এখন বার কেন্দ্রটা কি হবে, এই যে গোলাকার অংশটা, এই গোলাকার অংশ থেকে, ঠিক আছে, একদম মিডিল পয়েন্ট বলতে হচ্ছে একদম নিচের প্রান্ত থেকে আর কি। এটা মনে হচ্ছে যে এটা একটু ভিতরের প্রান্ত থেকে না, ভিতরের প্রান্ত থেকে না, একদম হচ্ছে গিয়ে সিলিন্ডারটা হচ্ছে একটা সিলিন্ডার তোমাকে দেখালে সবচেয়ে ভালো হতো। মানে এখানে এটা নিয়ে আসি, আগে যে অংশটা দেখাইছি এটা কিন্তু এই যে এই পয়েন্ট থেকে দেখাইছি, মানে যেখান থেকে সিলিন্ডারটা শুরু হয়েছে। তো এটা মনে হতে পারে যে একটু ভিতরের সাইড থেকে, কিন্তু না। তো শুরুতে সিলিন্ডারটা এরকমভাবে ছিল, তারপরে এরকম হয়ে গেছে। তাহলে আমি যদি বলি যে এই লাস্ট প্রান্ত থেকে, মানে একদম নিচ প্রান্ত থেকে তার যে বার কেন্দ্রটা, এই বার কেন্দ্রটা এখন আছে কতটুকু দূরে, 192 মিটার দূরে। ওকে, তাহলে আমার একদম ভূমি থেকে বর্তমানে তার যে বার কেন্দ্র এটা আছে হচ্ছে 192, আর শুরুতে বার কেন্দ্রটা ছিল 4 মিটার, ঠিক আছে। শুরুতে বার কেন্দ্রটা ছিল এই বরাবর, মানে ভূমি থেকে 4 মিটার উচ্চতায়। তার মানে আমার এখানে সরণটুকু হয়েছে এই যে এতটুকু অংশ, মানে 192 মাইনাস 4, ঠিক আছে। তার মানে এখান থেকে আমরা হচ্ছে বুঝতে পারতেছি যে বার কেন্দ্রের যে সরণ এটা হচ্ছে 188 মিটার। তো এইসের মান যেহেতু আমি পেয়ে গেছি, বার কেন্দ্রের সরণ আমি পেয়ে গেছি, তাহলে বাদ বাকিটা তোমরা এখন এরকমভাবে করে ফেলতে পারবা, ঠিক আছে। বর হচ্ছে 20 কেজি, এমজিএইচে জাস্ট বসিয়ে দিবা, এমজিএইচ, এম এর মান হচ্ছে 20 কেজি, জি এর মান 9.8, আর হচ্ছে বার কেন্দ্রের সরণ 188 মিটার, ঠিক আছে। তাহলে বাদ বাকিটা এটা তোমরা করে ফেলবা নিজেরা। তো এটা আমি করে দেব, এটাও আমি করে দিই। ওকে, তাহলে দেখো এই কোয়েশ্চেনটা তুলে ফেলো তোমরা। এই কোয়েশ্চেনটা কি বলছে একটু খেয়াল করো, যে 5 মিটার দৈর্ঘ্যের একটি মই এবি এর বর হচ্ছে গিয়ে 25 কেজি, এর বার কেন্দ্র বি প্রান্ত হতে 3 মিটার দূরে এবং এ প্রান্তের দিকে অবস্থিত। বি প্রান্ত থেকে 3 মিটার দূরে এ প্রান্তের দিকে অবস্থিত। তাহলে দেখো 5 মিটার দৈর্ঘ্যের যে মইটা আমরা নর্মালি হচ্ছে যে রেগুলার শেপের বস্তুটা থাকতো, মানে হচ্ছে গিয়ে সব দিক দিয়ে সম পরিমাণ মোটা, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের যে 5 মিটার দৈর্ঘ্য যেহেতু, তাহলে কিন্তু 2.5 বরাবর থাকতো। কিন্তু এখানে আমরা বলেই যেহেতু দিছে যে 3 মিটার দূরে, তাহলে আমাদের আর কোনো কিছু করার নেই, আমরা এটা আর কি ইউজ করবো। তো এ প্রান্তের দিকে অবস্থিত,
মইটির এ প্রান্তে 5 কেজি বড় একটি বস্তু যুক্ত করে বি প্রান্ত ভূমিতে রেখে মইটিকে শায়িত অবস্থা অথবা উল্লম্ব অবস্থায় নিতে কৃত কাজ কত। তাই চলো আমরা একটা মই এখানে এঁকে ফেলি। ওকে, মইগুলো এরকম থাকে তাই না, পা দেওয়ার জন্য এরকম থাকে। ওকে, তাহলে ধরো এটা হচ্ছে বি প্রান্ত, এটা হচ্ছে ধরো এ প্রান্ত। তোমাকে বলছে যে বি প্রান্ত হতে 3 মিটার দূরে এ প্রান্তর দিকে হচ্ছে কি মইটির বার কেন্দ্র অবস্থিত। তাহলে বস্তুর যে বার কেন্দ্রটা এটা হচ্ছে ধরো বি প্রান্তটাকে এইটা আর কি এরকমভাবে এই বরাবর মানে একদম মইয়ের মতো করে আর কি আমি অঙ্কন করলাম। তাহলে তার যে বার কেন্দ্রটা এটা টোটাল ছিল হচ্ছে 5 মিটার, কিন্তু ওরা বলে দিচ্ছে যে 3 মিটার দূরে বি প্রান্ত থেকে 3 মিটার দূরে বার কেন্দ্রটা অবস্থিত। ঠিক আছে, নর্মালি হচ্ছে রেগুলার শেপে থাকলে কিন্তু যেহেতু মইয়ের দৈর্ঘ্য 5 মিটার তাহলে কিন্তু 2.5 মিটার বরাবর হইতো বার কেন্দ্রটা, কিন্তু ওরাই যেহেতু বলে দিচ্ছে 3 মিটার তাইলে আর এটা কিন্তু একটু উপরের সাইডেও হবে। আচ্ছা, ওকে, তাহলে আর মইয়ের যে হচ্ছে এখানে প্রস্থ কত এটা হচ্ছে ওরা বলে নাই, মইয়ের প্রস্থ ওরা বলে নাই। আচ্ছা ঠিক আছে, যেহেতু মইয়ের প্রস্থ বলে নাই তো আমি ধরে নিলাম হচ্ছে মইটা জাস্ট হচ্ছে কি শুধুমাত্র দৈর্ঘ্য আছে, কোনো প্রস্থ এরকম টাইপের কিছু নেই, মানে জাস্ট সরলরৈখিক করে আঁকি। আচ্ছা, এখানে আবার আঁকি। ওকে, মানে মই কিন্তু নর্মালি এরকমই হয় প্র্যাকটিক্যাল লাইফে, কিন্তু ওরা যেহেতু বলে দিচ্ছে আমরা হচ্ছে এরকম ওদের মতোই করে আঁকতেছি। তাহলে এই যে 3 মিটার দূরে হচ্ছে বার কেন্দ্রটা অবস্থিত, 3 মিটার, এটা হচ্ছে তোমার 3 মিটার। ওকে, তারপরে বলছে তোমাকে এ প্রান্তে, মইটার এ প্রান্তে 5 কেজি বড় একটি বস্তু যুক্ত করে, তাহলে যে এ প্রান্তে তুমি আরো 5 কেজি বস্তু ঝুলাইছো, আর এইখানে ছিল বস্তুর মইয়ের যে নিজের যে বার কেন্দ্রটা, তাহলে মইয়ের বর কত ছিল 25 কেজি। তাহলে তুমি এভাবে চিন্তা করো, মইটা যেহেতু জাস্ট আমরা এখানে ওয়ান ডাইমেনশন বলতেছি, মানে কোনো দৈর্ঘ্য কোনো প্রস্থ বা উচ্চতা এরকম টাইপের কিছু নেই, জাস্ট শুধুমাত্র দৈর্ঘ্য আছে, তাহলে আমরা বলতে পারি এই পুরো অংশটা কি যে ভূমি বরাবর, এটা হচ্ছে পুরাটা ভূমি বরাবর। তার মানে আমরা অ্যাকচুয়ালি বলতে পারি যে ভূমির উপর 25 কেজি একটা মই ছিল বা একটা বস্তু ছিল বা একটা ক্ষুদ্র বস্তু যদি আমরা চিন্তা করি, আর ভূমির উপর এখানে 5 কেজি আর একটা বস্তু ছিল। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? মানে আমি যদি জাস্ট এরকমভাবে চিন্তা করি যে মইটা জাস্ট শুধুমাত্র দৈর্ঘ্য আছে, মইয়ের এই পয়েন্টে 25 কেজি বর কাজ করতেছে, ঠিক আছে, 25 কেজি বর কাজ করতেছে, আর এখানে কাজ করতেছে তোমার কত 5 কেজি। তো এখন যদি আমি এটাকে জাস্ট এরকমভাবে খাড়া করে ফেলি, ঠিক আছে, মানে এরকম করে ফেলি, ঠিক আছে, এরকম করে ফেলি, তাহলে দেখো এই প্রান্তটা তো এখানেই থাকবে, আর শেষের যে প্রান্তটা মানে যেখানে 5 কেজি ছিল এটা কোথায় চলে গেছে, এখানে চলে গেছে, মানে এই 5 কেজি এখানে সরে আসছে, আর এখানে যে 25 কেজি ছিল এই 25 কেজি কিন্তু এই যে এই বরাবর আছে, 25 কেজি এই বরাবর আছে, আর এটা ভূমির যে প্রান্তটা এটা আর কি এখানেই রয়ে গেছে, এটার কোনো বর এরকম কোনো কিছু নেই। তাহলে আমরা এখানে বলতে পারি যে হচ্ছে এখানে দুইটা কারণে কাজ হয়েছে। একটা কারণ হচ্ছে কি এই যে 5 কেজি বস্তু যেটা ভূমিতে ছিল এটাকে আমি হচ্ছে কি উপরে তুলছি, আর 25 কেজির যে মই ছিল এই মইটাকে আমি উপরে তুলছি। তার মানে এখানে কাজের পরিমাণটা তোমাকে বলছে হচ্ছে কি টোটাল কৃত কাজ কত, ঠিক আছে। তার মানে এখানে আমাদের কাজের পরিমাণ টোটাল কাজ ডাব্লিউ টোটাল, দুইটা কারণে যেহেতু কাজ হয়েছে এর জন্য আমি ডাব্লিউ টোটাল লিখতেছি আর কি, যে মইয়ের জন্য কাজ, মইয়ের জন্য কাজ প্লাস তোমার হচ্ছে কি ওই যে 5 কেজি বড় একটা বস্তু ছিল এই বস্তুর জন্য কাজ, বস্তুর জন্য কাজ, মানে দুইটা কারণে কাজ হয়েছে, ঠিক আছে। তাহলে দেখো মইয়ের বর কত ছিল, তার মানে আমি লিখতে পারি মইয়ের জন্য এম, মইয়ের জন্য এম আর কি, আর এটা হচ্ছে বস্তুর জন্য এম। আচ্ছা বস্তুরটা আমরা অবজেক্ট দিয়ে লিখবো না, তাহলে এম জি ইস, এই অংশটা হচ্ছে মইয়ের জন্য প্লাস এম অবজেক্ট, জি এর জন্য তো আর সবার জন্যই সেম, এটার জন্য আলাদা কোনো আনি, আর এইস হচ্ছে গিয়ে এই সাবজেক্ট। তাহলে দেখো মইয়ের বর কত ছিল, আমরা কিন্তু এখানে দুইটা কারণে যেহেতু কাজ হয়েছে এর জন্য টোটাল কাজের পরিমাণ আমরা এই যে একদম আলাদা 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 নির্ণয় করে যোগ করতেছি। তাহলে মইয়ের বর ছিল তোমার কি 25 কেজি, তাহলে 25 ইন্টু জি এর মান হচ্ছে তোমার 9.8
আর ময়ের জন্য দেখো এইচ কত হয়েছে। আগে ছিল ভূমিতে পড়েছিল, ঠিক আছে, মানে একদম ভূমি বরাবর ছিল তার বার কেন্দ্রটা। এখন বার কেন্দ্রটা কোথায় গেছে? এই যে 25 কেজি যেটা, এটা কিন্তু হচ্ছে 3 মিটার। কারণ শুরুতেই বলে দিচ্ছিল যে এই প্রান্ত থেকে বি প্রান্ত থেকে তার বার কেন্দ্রটা 3 মিটার দূরে ছিল। তাহলে এখনও কিন্তু যে বি প্রান্ত থেকে কতটুকু থাকবে? 3 মিটার উপরে থাকবে। তাহলে বার কেন্দ্রের সরণ আমরা এখানে পেয়ে গেছি 3। দেখো এখানে কিন্তু আমাদের ময়ের দৈর্ঘ্য যে 5 মিটার, এটা বসিয়ে দিলে কিন্তু হবে না। আমাদের খুব সূক্ষ্মভাবে এই বি প্রান্ত থেকে বার কেন্দ্র কোথায় ছিল? ইনিশিয়ালি ভূমিতে ছিল, এখন হচ্ছে 3 মিটার উচ্চতায় উঠছে, আমরা 3 বসিয়ে দিলাম। প্লাস এটা হচ্ছে ময়ের জন্য কাজ, প্লাস আমাদের হচ্ছে কি যে অবজেক্ট যেটা, এই অবজেক্টের জন্য হচ্ছে কি এম ছিল 5, বর 5, জির মান 9.8। আর অবজেক্টের জন্য যে এস, এই এসটা কিন্তু দেখো অবজেক্টটা ছিল একদম এ প্রান্তে, মানে বি প্রান্ত থেকে একদম 5 মিটার দূরে। তাহলে এখন হচ্ছে কি এ প্রান্তটা কোথায় আছে? ভূমি থেকে 5 মিটার উচ্চতায় আছে। তার মানে আমি বলতে পারি যে অবজেক্ট যেটা 5 কেজি বড়ের যে বস্তুটা ছিল, এটার জন্য আমার বার কেন্দ্রের সরণ হচ্ছে 5। তাহলে এই দুটো আমরা হচ্ছে গিয়ে নির্ণয় করে ফেললেই হয়ে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আমাদের কিন্তু এরকমভাবে বুঝে বুঝে করতে হবে। ম্যাথগুলো হচ্ছে খুবই কনসেপচুয়াল, তবে খুবই ইজি, ঠিক আছে। এখানে কঠিন মানে খুবই, আমরা যদি বলি যে কাজ শক্তি ক্ষমতা, এটা হচ্ছে গিয়ে ফিজিক্সের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটাই মিলিয়ে বলতে পারো যে সব থেকে ইজি চ্যাপ্টারগুলোর মধ্যে একটা চ্যাপ্টার, ঠিক আছে। সব থেকে ইজি চ্যাপ্টারগুলোর মধ্যে একটা চ্যাপ্টার হচ্ছে গিয়ে কি কাজ শক্তি ক্ষমতা, সবই ইজি। তো এরকমভাবে আর কি আমাদের করা লাগবে। তাহলে চলো আমরা পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই, দেখি পরবর্তী কোয়েশ্চেন কী আছে। তো পরবর্তী কোয়েশ্চেন, আমাদের কোয়েশ্চেন বলতে এখানে নতুন একটা টাইপের ম্যাথ, সেটা হচ্ছে টেবিল ভার্সেস চেন। তো নতুন টপিক হইলো এটা মূলত বার কেন্দ্রের সরণ নিয়েই, মানে এখানে আসলে নতুন কোনো কিছু যে আমাদের পড়তে হবে এরকম না, জাস্ট বার কেন্দ্রের সরণ। আমি তোমাদের একটা ম্যাথ হয়তো দেখাবো, আর বাদ বাকিগুলো হচ্ছে তোমাদের জন্য আমি বাসার কাজ দিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো তোমাকে কি বলছে যে 28 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 0.012 কেজির একটি সুষম চেইনের 1/4 কোনো অনুভূমিক টেবিলের এক প্রান্ত হতে ঝুলতেছে। তাই ধরো একটা টেবিল তুমি চিন্তা করো, তো এটা একটা টেবিল আর কি, টেবিলের একটা প্রান্ত আমরা জাস্ট দেখাচ্ছি। তাইলে 28 সেন্টিমিটার দৈর্ঘ্য ও এত কেজি বড় একটি সুষম চেইনের 1/4 টেবিলের এক প্রান্ত হতে ঝুলতেছিল। তার মানে হচ্ছে কি এরকম একটা চেইন, আমার যে চেইনের দৈর্ঘ্য হচ্ছে 28 সেন্টিমিটার, এর মধ্যে 27 সেন্টিমিটার ছিল টেবিলের উপর, আর 1/4 এরকমভাবে ঝুলতেছিল আর কি, ঠিক আছে। দেখো তোমরা চিত্রটা ভালো করে বুঝতে চেষ্টা করো। টোটাল 28 সেন্টিমিটার ছিল দৈর্ঘ্য, এর মধ্যে 1/3 এইদিকে ঝুলতেছিল, মানে 1/3 তাইলে কত বলো তো? 7 সেন্টিমিটার এইদিকে ঝুলতেছিল, সরি 1/4 ঝুলতেছিল, মানে 1/4 এই টেবিলের এই যে এখান থেকে ঝুলতেছিল। তার মানে 4 সাথে 28, টোটাল দৈর্ঘ্য যেহেতু 28 বা 28, এখান থেকে হচ্ছে কি 1/4 এই যে এরকমভাবে ঝুলতেছিল। আর 21 সেন্টিমিটার কি এই যে টেবিলের উপরেই কিন্তু অলরেডি আছে, ঠিক আছে। তাহলে তোমাকে এখানে দেখো ফাইনালি বলছে কি যে ঝুলন্ত অংশ টেবিলের উপর তুলতে কৃত কাজ কত। ঝুলন্ত যে অংশটা, এই যে এখানে 7 সেন্টিমিটার যে ঝুলতেছিল, এই ঝুলন্ত অংশটাকে আমি টেবিলের উপর তুলে ফেলবো। তাহলে আমার কি পরিমাণ কাজ করতে হবে? তাহলে দেখো এটাতে একটা সুষম চেইন হয়, ঠিক আছে। তাহলে এখানে এই 7 সেন্টিমিটার যেটা, এই যেখানে যে 7 সেন্টিমিটার ঝুলতেছিল, এটার বার কেন্দ্রটা কোথায় থাকবে বলো তো? ঠিক মাঝ বরাবর থাকবে না? ঠিক কিন্তু মাঝ বরাবর থাকবে। তাহলে আমি বলতে পারি যে বর্তমানে এই যে 7 সেন্টিমিটার যেটা, এই 7 সেন্টিমিটারের বার কেন্দ্রটা এই যে টেবিলের লাস্ট প্রান্ত, এখান থেকে টেবিলটাকে একটু মোটা করে দিই, তাহলে বুঝতে আর একটু ভালো লাগবে, ঠিক আছে। এইটা আর কি টেবিলটা, ঠিক আছে। তাহলে টেবিলের এই প্রান্তটা, এই প্রান্ত থেকে কতটুকু নিচে আছে? 3.5 সেন্টিমিটার নিচে আছে। ধরো টেবিলের শেষ প্রান্ত হচ্ছে এইটা, আর বর্তমানে তার বার কেন্দ্রটা 7 সেন্টিমিটার ঝুলতেছিল, এর হচ্ছে গিয়ে হাফ অংশে আছে হচ্ছে গিয়ে কি বার কেন্দ্রটা। তার মানে তোমার 3.5 সেন্টিমিটার নিচে আসছে বার কেন্দ্রটা। টেবিলের যে হচ্ছে গিয়ে একদম প্রান্তটা, এই প্রান্তটা থেকে হচ্ছে গিয়ে কি 3.5 সেন্টিমিটার নিচে আছে। এখন আমি যদি এই শিকলটাকে উপরে তুলে ফেলি, সম্পূর্ণভাবে উপরে তুলে ফেলি, তাহলে পুরা হচ্ছে গিয়ে কি চেইন যেটা, এই পুরা চেইনটাই কিন্তু এখন কোথায় চলে যাচ্ছে? টেবিলের উপর চলে যাচ্ছে। তো টেবিলের উপর তো আগে 21 সেন্টিমিটার ছিলই, ওইটার জন্য তো আর আমার এক্সট্রা করে কাজ করতে হচ্ছে না। 21 সেন্টিমিটার টেবিলের উপর আগেই ছিল। জাস্ট আমি কি করলাম বলতো, এই যে 7 সেন্টিমিটার যেটা, এই 7 সেন্টিমিটারটাকে উপরে তুলছি। তো
তো 7 সেন্টিমিটার দৈর্ঘ্যকে উপরে তুললেও অ্যাকচুয়ালি আমার উচ্চতা বা বার কেন্দ্রের সমান হয়েছে 3.5 সেন্টিমিটার। কারণ হচ্ছে তার যে সমগ্র বরটা এই পয়েন্টে আর কি কাজ করতেছিল, মানে মাঝ বরাবর। এতটুকু বুঝতে পারছো কিনা? তাহলে আমাদের কাজের পরিমাণ হচ্ছে এখন mgh, তাহলে ডাব্লিউ ইকুয়াল হচ্ছে mgh। তাহলে এম হচ্ছে গিয়ে দেখো আমি কিন্তু টোটাল যে হচ্ছে গিয়ে বর ছিল কত বলো তো, 0.012 কেজি। আমি কিন্তু পুরো বরকে উপরে তুলি নাই, আমি 1/4 বরকে উপরে তুলছি। কারণ 4/3 অংশ তো অলরেডি হচ্ছে টেবিলের উপর ছিলই, তো এটা তো আমার এক্সট্রা করে কাজ করতে হয় নাই। আমি যেখানে 0.012 এত কেজির 1/4কে জাস্ট উপরে তুলছি। 3 ভাগ আগেই টেবিলের উপর ছিল, আমি জাস্ট 1/4কে উপরে তুলছি। তার মানে হচ্ছে কি আমি নিজে উপরে তুলছি হচ্ছে 0.003 কেজি এম এর মান, ঠিক আছে। জি এর মান হচ্ছে তোমার 9.8, আর এইচ যেটা আমি কিন্তু কতটুকু উচ্চতায় তুলছি 3.5 সেন্টিমিটার। তাহলে 3.5 ভাগ হচ্ছে তোমার 100। তাহলে এটা ক্যালকুলেশন করে তুমি যেটা পাবা সেটা হচ্ছে অ্যান্সার, ইন্টু 9.8 ইন্টু 3.5 ভাগ 100। তাহলে আমার হচ্ছে গিয়ে 0.001029 জুল, মানে আমার এতটুকু কাজ করতে হয়েছে। মানে খুবই সিম্পলি হচ্ছে গিয়ে এগুলা করে ফেলবা। বলো সবাই বুঝতে পারছো কিনা? ইজি ম্যাথ কিন্তু। বারকেন্দ্রের সরণ কনসেপ্ট বুঝে থাকলে এখন এই ম্যাথগুলো হচ্ছে তুমি হচ্ছে গিয়ে একদম কি খুবই ইজি। ওকে, এটা হচ্ছে গিয়ে সেম টাইপের ম্যাথটাই। তো এটা হচ্ছে গিয়ে আমি একটু তোমাদের করে দিই, যেহেতু এটা বর বা হচ্ছে গিয়ে সরাসরি মান দেয়া নেই, মানে একটু হচ্ছে সূত্র প্রতিপাদনের মতো, এটা আমি করে দিই। আর বাদ বাকি যেগুলো থাকবে এই রিলেটেড এগুলো হচ্ছে তোমরা নিজেরা আর কি করবা, ঠিক আছে। তাহলে দেখো এখানে এম বর এবং এল দৈর্ঘ্যের n/1 শিকলের একটি শিকল টেবিলের কিনারা বরাবর ঝুলছে। তাহলে আগের মতো আমরা একটা টেবিলে কি ফেলি, এখন একটু বড় করে আমরা অঙ্কন করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি এই চিত্রগুলো হচ্ছে ফ্রি হ্যান্ডেই আঁকি, কারণ হচ্ছে কি ওইটার শেপ দিতে গেলে দেখা যায় হচ্ছে টাইম একটু বেশি লেগে যায়, এখানে টাচ করতে হয় ওইখানে টাচ করতে হয়, তো সময় বাঁচানোর জন্য আমি এই কাজটা করি। ওকে, তাহলে হচ্ছে গিয়ে একটা শিকল আগের মতোই, এটাই ধরো আর কি শিকলটা। ওকে, টোটাল যে শিকলটা, টোটাল শিকলের বর হচ্ছে গিয়ে এম, ক্যাপিটাল এম। তো এখান থেকে n/1 হচ্ছে গিয়ে কি তার দৈর্ঘ্যটাকে আমি যদি ধরি এল, টোটাল যে এল দৈর্ঘ্য যেটা এটা হচ্ছে গিয়ে ওরা দিয়ে দিচ্ছে হচ্ছে এল, আর টোটাল বর যেটা এটা হচ্ছে এম। এর মধ্যে হচ্ছে কি n/1 হচ্ছে কি এই বরাবর জ্বলতেছে, আর বাদ বাকি সবটা কোথায় আছে বলতো, বাদ বাকি সবটা টেবিলের উপর আছে। তাহলে আমি যদি বলি এই টোটালটা হচ্ছে কি আমি এটাকে n সংখ্যক ভাগ করি, তাইলে এই যে n/1, ঠিক আছে, মাত্র হচ্ছে n/1 n এর 1 এই বরাবর আছে, মানে যেতটুকু দৈর্ঘ্য আর কি n সংখ্যক ভাগ করলে 1 এই বরাবর ঝুলতেছে। তার মানে আমি যদি বলি এখানে হচ্ছে কতটুকু দৈর্ঘ্য তাহলে আছে, তুমি নিজের মতো করে চিন্তা করো যে হচ্ছে টোটালটা যদি দৈর্ঘ্য যদি 10 থাকতো, আর আমি যদি বলতাম হচ্ছে কি এটাকে আমি 10টা ভাগে ভাগ করছি, তাহলে 10/1 আছে কোথায়, এই বরাবর আছে। তাহলে টোটাল হচ্ছে দৈর্ঘ্য যেহেতু এল, তাহলে আমি যদি বলি এতটুকু দৈর্ঘ্য কত হবে, তাহলে L/n হবে না, যেহেতু আমি n সংখ্যক ভাগ করছি। টোটাল দৈর্ঘ্য ছিল ক্যাপিটাল এল, এটাকে আমি হচ্ছে গিয়ে কি n সংখ্যক ভাগ করছি, তাহলে হচ্ছে গিয়ে প্রতিটা ভাগের দৈর্ঘ্য হচ্ছে গিয়ে কি L/n। এর মধ্যে 1 মানে 1 ভাগ আর কি আছে এই বরাবর। তার মানে আমি যদি বলি এই দৈর্ঘ্যটা, তাহলে এই দৈর্ঘ্যটা কতটুকু হবে, তাহলে বলো তো এই দৈর্ঘ্যটা হবে, এটাকে আমি L ড্যাশ দিলাম, এই দৈর্ঘ্যটা হবে তোমার ক্যাপিটাল L/n, আর গুণন আকারে n দেওয়ার দরকার নেই। তো অ্যাকচুয়ালি আমার লাগবে কি বলতো, যে বার কেন্দ্রের সরণ আমার কতটুকু হয়েছে। তাহলে এর বার কেন্দ্রটা কিন্তু এই যে মিডিল বরাবর আছে। আমি যদি এই পুরো যে শিকলটা, এই শিকলটাকে যদি উপরে তুলি, তাহলে আমার এই যে এতটুকু উপরে তোলা হচ্ছে অ্যাকচুয়ালি, কারণ দেখো বার কেন্দ্রটা কোথায় ছিল, এখানে ছিল। আমি যখন এটাকে উপরে তুলে ফেলছি তখন বার কেন্দ্রটা এই টেবিলের সারফেসে চলে আসছে। তাহলে আমার এরও অর্ধেক হচ্ছে গিয়ে কি, মানে আমার যে টোটাল এই বরাবর ঝুলতেছিল L ড্যাশ, এর অর্ধেক হচ্ছে আমার কি বার কেন্দ্রের সরণ। তাহলে বার কেন্দ্রের সরণ হচ্ছে L ড্যাশ/2, মানে আমি বলতে পারি L/2
2n একসাথে লিখে ফেললাম। তাহলে এটা হচ্ছে আমার বার কেন্দ্রের সরণ। আর আমার হচ্ছে কি বলতো এতটুকু দৈর্ঘ্য কতটুকু ছিল, আমি হচ্ছে কি এই টোটাল বর ছিল m, এই টোটাল বরকে আমি হচ্ছে n সংখ্যক ভাগে ভাগ করছি, ঠিক আছে। তাহলে প্রতি অংশের বর হচ্ছে গিয়ে কি ক্যাপিটাল M বাই n, এর মধ্যে এক অংশই দিকে ঝুলতেছিল, তাহলে এটার সাথে 1 গুণ করলেই হবে। তাহলে আমাদের ঝুলন্ত যে অংশটা, ঝুলন্ত অংশের বর হচ্ছে গিয়ে কি ক্যাপিটাল M বাই n গুণন 1, তাহলে গুণন 1 তো আর লিখার দরকার নেই, ঠিক আছে, মানে 1 তো জাস্ট কোনো কিছু চেঞ্জ করবে না। তাহলে আমরা দেখলাম এখানে বার কেন্দ্রের সরণ যেটা এটা হচ্ছে s, এটা সমান হচ্ছে l বাই 2n। আর আমি যদি বলি যে ঝুলন্ত অংশের বর যেটা, এই ঝুলন্ত অংশের বর হচ্ছে ক্যাপিটাল M বাই n, ঠিক আছে। তো এটা দিয়ে আমরা আমাদের তো এই দুইটা ব্যাপারেই দরকার, যে কতটুকু বরকে আমি যে ঝুলন্ত কতটুকু বরকে আমি উপরে তুললাম, টেবিলের উপর তুললাম, আর হচ্ছে গিয়ে আমি বার কেন্দ্রের সরণ এখানে অ্যাকচুয়ালি কতটুকু হয়েছে। তো যেহেতু আমরা দুইটা নির্ণয় করে ফেলছি, তাহলে আমাদের কাজের পরিমাণ হচ্ছে mgs, তাহলে m এর মান আমরা পেয়ে গেছি, g এর মান পেয়ে গেছি, s এর মান পেয়ে গেছি, জাস্ট মান বসিয়ে দাও। তো আমি এটা হচ্ছে করে দিই n ইন্টু g, এ তো g, আর হচ্ছে আমাদের s এর মান আমরা পাইছি ক্যাপিটাল L বাই 2n। তাহলে জাস্ট এটাকেই তোমার হচ্ছে অ্যান্সার। তার মানে অ্যান্সারটা আমাদের হবে mgl বাই 2n স্কোয়ার, mgl বাই 2n স্কোয়ার, এটা হচ্ছে তোমার অ্যান্সার। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? সম্পূর্ণ শিকলকে টেবিলের উপর তুলতে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ কতটুকু হবে। তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে যে কাজটা সেটা হচ্ছে গিয়ে কিন্তু তোমার এখানে পজিটিভ কাজ, কারণ অভিকর্ষ বল নিচে দিয়ে কাজ করতেছে, তোমাকে বলছো অভিকর্ষ বলের বিরুদ্ধে, ঠিক আছে। আর যদি তোমাকে বলতো অভিকর্ষ বল দ্বারা কাজ করতো তাহলে হয়তো মাইনাস, কারণ অভিকর্ষ বল নিচের দিকে, আমি শিকল উপরে তুলছি। তো এগুলো আমরা হচ্ছে আগেই পড়ে আসছি, এগুলো আর বলতে হবে না। তো আশা করি তোমরা হচ্ছে এটা বুঝতে পারছো। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। এই ম্যাথটা হচ্ছে গিয়ে কি আইআইটিতে আসছে 85-এ, ঠিক আছে। তো এটা হচ্ছে সেম, এই যে ক্যাপিটাল এল তারপর হচ্ছে এম, মানে সেম ম্যাথ, জাস্ট হচ্ছে 1/3। আগেরটা বলছিল হচ্ছে n ভাগের এক অংশ, আর এখানে হচ্ছে বলছে যে 3 ভাগের এক অংশ। ওকে, তাহলে এটা হচ্ছে তোমাদের বাসার কাজ, আগের ম্যাথটুকুই জাস্ট তোমরা নিজেরা করবা। তাহলে আমরা হচ্ছে টেবিল ভার্সেস শিকল কমপ্লিট করে ফেললাম, ঠিক আছে। এইটাও সেম, ওকে। তাহলে এগুলো হচ্ছে গিয়ে তোমরা নিজেরা করে ফেলবা। এখানে শক্তি নিত্যতার সূত্রটা একটু লাগবে। তাহলে চলো আমরা হচ্ছে এখানে আজকে আরেকটা টপিক বাকি, সেটা হচ্ছে আমরা পড়ব। এটা হচ্ছে কি হয়তো ঘর্ষণ দেয়া আছে, আমরা দেখি এই কোয়েশ্চেনটা পড়ে, যে 1.5 মিটার দীর্ঘ এবং 0.8 কেজি বড়ের একটি চেন একটি অনুভূমিক টেবিল এর উপর রাখা আছে এবং এক প্রান্ত টেবিল থেকে ঝুলন্ত অংশের দৈর্ঘ্য যখন মোট দৈর্ঘ্যের এক তৃতীয়াংশ, তখন চেনটি গড়িয়ে পড়তে শুরু করে। সমগ্র চেনটি যখন টেবিল থেকে গড়িয়ে পড়বে তখন ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কত। তাহলে এটা হচ্ছে গিয়ে সেমি ঘর্ষণ বল এখানে হয়তো দেয়া আছে, টেবিলের উপর রাখে এবং এক প্রান্ত টেবিল হতে ঝুলন্ত অংশের দৈর্ঘ্য যখন মোট দৈর্ঘ্যের এক তৃতীয়াংশ, চেনটি গড়িয়ে পড়া শুরু করে, সমগ্র চেনটি টেবিল থেকে গড়িয়ে পড়বে তখন ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কত। আচ্ছা, এখানে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ তোমরা হচ্ছে নর্মালি নিজেরা নির্ণয় করে ফেলতে পারবা, কারণ আমরা হচ্ছে গিয়ে কোন বল দ্বারা কৃত কাজ কত হয় সেইগুলো হচ্ছে গিয়ে আমরা খুবই সিম্পলভাবে শুরুর দিকে প্রথম 2-3টা লেকচারে পড়ে আসছি। তাহলে এটা হচ্ছে গিয়ে তোমাদের বাসার কাজ থাকবে, মানে টেবিল এবং চেন। আমরা আরেকটা টপিক বাকি, এগুলো আমি নিজেই করে দিতাম, তো যেহেতু আজকের ক্লাসে আমাদের আরেকটা টপিক বাকি, সেজন্য হচ্ছে গিয়ে আমরা ওইখানে চলে যাব, ঠিক আছে। তো ওইটা হচ্ছে গিয়ে এখন যে টপিকটা, এটা হচ্ছে গিয়ে আমাদের ওই যে বারকেন্দ্রের সরণের মতোই, মানে হচ্ছে প্রথম যেটা পড়ে আসছি যে অনুভূমিকভাবে পড়ে থাকা বস্তুকে উল্লম্ব করা, এটার মতোই। তো দেখো এটা হচ্ছে কি একটার পর একটা ইট তুলে সাজানো, ঠিক আছে। তো আমরা টপিকটা একটু ভালো করে পড়ে ফেলি, যে ব্যাপারটা আসলে অঙ্কগুলো কীভাবে করব, তারপরে আমরা হয়তো এখানে একটা মেথও প্র্যাকটিস করব, ঠিক আছে। আচ্ছা, তার আগে তোমাদের হচ্ছে একটা গল্প বলে নিই। ধরো এটা হচ্ছে তোমার বাসা, আর এই পথে হচ্ছে গিয়ে এটা, এখানে একটা ইট, এইখানে আরেকটা ইট, এইখানে আরেকটা ইট, মানে এই আর কি ব্যাপারটা। আচ্ছা যাই হোক, এটা আপাতত গল্প বলতে হবে না, গল্প আমি তোমাদের হচ্ছে গিয়ে মুঠোর দ্বারা অঙ্ক যেটা ওইখানে করব। তো এখানে চলো হচ্ছে আমরা দেখি কয়েকটা ইট ধরো হচ্ছে এরকমভাবে পড়ে আছে, এই যে এই বরাবর মাটির উপর ধরো কয়েকটা ইট পড়ে আছে, কয়েকটা ইট ধরো এরকমভাবে পড়ে আছে, এই যে এরকমভাবে কয়েকটা ইট পড়ে আছে, ঠিক আছে। আমি 3টা ইটের কথা এখানে বললাম, বা আরও বেশি ইট থাকতে পারে,
ওকে, আরও একটা দিই। ওকে, তাহলে ধরো প্রতিটা ইটেরই কিন্তু একটা বার কেন্দ্র আছে। আমরা অলরেডি বার কেন্দ্র কি সেটা আমরা চিনে ফেলছি। ধরো এই ইটের যে বার কেন্দ্র এটা হচ্ছে এইখানে, এই ইটের যে বার কেন্দ্র এটা হচ্ছে এইখানে, এই ইটেরটা এইখানে একদম মাঝ বরাবর আর কি। এখন আমি যদি এই যে এখানে 4টা ইট পড়ে আছে, ঠিক আছে, ভূমিটা হচ্ছে ধরো আমি এখানে আর্ট সারফেস যেটা ভূমিটাকে ধরলাম, এই যে এটা আর কি মাটি, এই মাটিতে এই ইটগুলা আছে। আচ্ছা যাই হোক, এইগুলা একদম সোজা হবে না, আগে তো ইট এঁকে ফেলছি, তোমরা নিজেরা হচ্ছে একটু বুঝে নাও। ওকে, তাহলে এই যে ভূমির উপর এই ইটগুলো আছে। এখন প্রতিটা ইটের দৈর্ঘ্য ধর হচ্ছে এল, দৈর্ঘ্যটাকে আমরা ধরলাম এল। এখানে দৈর্ঘ্য দরকার নেই যদিও, মানে এই অঙ্কটাই দৈর্ঘ্য লাগবে না, লাগবে হচ্ছে আমাদের উচ্চতা। তাহলে উচ্চতার ধর হচ্ছে এইচ, প্রতিটা ইটের দৈর্ঘ্য এল এবং উচ্চতা হচ্ছে গিয়ে কি এইচ। তাহলে দেখো প্রতিটা ইটের যে বার কেন্দ্র, এই বার কেন্দ্রটা কিন্তু h/2 উচ্চতায় আছে, ভূমি থেকে h/2 উচ্চতায় আছে, কারণ ইটের মোট উচ্চতা হচ্ছে এইচ। তাহলে আমরা বলছিলাম বার কেন্দ্র কোথায় থাকে, ঠিক মাঝামাঝি অবস্থানে থাকে। তাহলে এই ভূমি থেকে কতটুকু উচ্চতা থাকবে, h/2 উচ্চতায় থাকবে তোমার ইটের বার কেন্দ্র, ঠিক আছে। তাহলে তোমাকে যদি বলা হয় যে এরকম একটার পর একটা ইট তুলে আমরা সাজাবো, তার মানে দেখো 4টা ইটেই কিন্তু এখন কি ভূমির উপর আছে, 4টা ইটেই তোমার কি আছে, ভূমির উপর আছে। তো আমি যদি একটার উপর একটা সাজাই, তাহলে প্রথম যে ইটটুকু এটাকে কিন্তু আর আমার সরাতে হচ্ছে না, কারণ এটা তো অলরেডি ভূমির উপরে আছে। আমি যেই পাশে ধরো একটার উপর একটা সাজাতে চাচ্ছি, তাহলে প্রথম যে ইট এটা কিন্তু অলরেডি ভূমির উপরেই আছে, তাহলে এটাকে কি আর আমার উপরে তুলতে হবে, এটাকে আমার উপরে তুলতে হবে না। তাহলে আমাকে যদি বলা হয় এখানে টোটাল কি পরিমাণ কাজ করতে হবে, ধরো আমি n সংখ্যক ইট তুলবো বা 4টা 5টা ইট তুলবো, তাহলে আমার হচ্ছে গিয়ে মোট কাজ হবে, টোটাল যে কাজ, সেই টোটাল কাজ হচ্ছে গিয়ে প্রথম ইটকে আমার হচ্ছে গিয়ে কি 1 নাম্বার ইট, আমি বলি যে 1 নাম্বার ইটকে আমার উপরে তুলতে কাজ। 4টা ইট, আমি 4টা ইটের পরিবর্তে n সংখ্যকও যদি হয়, আমরা সূত্রটা কীভাবে ইউজ করবো সেটা আমরা তোমাদের এখানে লিখে দিব, ঠিক আছে। তাহলে ধরো প্রথম ইট যেটা আমি একটার পর একটা যদি সাজাই, প্রথম ইটটা কিন্তু অলরেডি ভূমির উপরেই আছে, তাহলে এটাকে কিন্তু আর আমার হচ্ছে গিয়ে কি সরাতে কোনো কাজ করতে হচ্ছে না, কারণ এটাকে তো আমি ভূমিতে তুলতেছি না। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, এটা অলরেডি ভূমিতে আছে, আমি এই যে এটার উপর এটা নিয়ে আসলাম, তারপর এটাকে নিয়ে আসলাম এটার উপর, তারপর এটাকে নিয়ে আসলাম, মানে একটার পর একটা। তাহলে দেখো প্রথম যে ইট, প্রথম ইটের জন্য কিন্তু আমার কোনো কাজ করতে হয়নি। তাহলে আমার ব্যাপারটা হবে এরকম, 1 নাম্বার ইটকে সরাতে কাজ, ধর আমি যদি এরকমভাবে n সংখ্যক ইটকে হচ্ছে সরাই, তাহলে দাপে দাপে হবে 1 নাম্বার ইট, তারপর হচ্ছে 2 নাম্বার ইট, 2 নং ইট, প্লাস হচ্ছে 3 নং ইট সরাতে আমার কতটুকু কাজ করতে হয়েছে এরকম, তো এরকম প্লাস করে আমার n নাম্বার পর্যন্ত যাবো আর কি। তাহলে আমরা দেখলাম প্রথম ইটের জন্য আমি জাস্ট কোনো পরিমাণ সরণেই কিন্তু ঘটাইনি, ইটটা যেখানে ছিল, ইটের যে বরকেন্দ্র কোথায় ছিল বলতো, h/2 উচ্চতায় ছিল। আমি কিন্তু এই প্রথম ইটের এখনও দেখলাম যে বরকেন্দ্র কোথায় আছে, h/2তেই আছে। তার মানে প্রথম ইটের বর হচ্ছে m, g তো থাকবেই। আর প্রথম ইটের জন্য আমার h যেটা, h কিন্তু 0। প্রথম ইটের জন্য আমি কোনো উচ্চতাই তৈরি করিনি, ঠিক আছে, যেরকম ভূমির উপর ছিল সেই ঠিক এই ভূমিতেই আছে। তো দ্বিতীয় ইটের জন্য কিন্তু আমার কিছুটা কাজ করতে হবে। দেখো দ্বিতীয় ইটের জন্য কি হয়েছে ঘটনাটা, এটাকে আমি হচ্ছে কি ধরো ব্লু দিয়ে আঁকি। ওকে, এটা ধরো হচ্ছে তোমার 2 নাম্বার ইট। তাহলে 2 নাম্বার ইটের বরকেন্দ্র কোথায় ছিল, আগে ছিল ভূমি থেকে h/2 উচ্চতায়। আর এখন দেখো বরকেন্দ্রটা কোথায় গেছে, এইখানে চলে গেছে না, কারণ হচ্ছে বরকেন্দ্রটা কোথায় আছে, ইটের মাঝ বরাবর আছে। তাইলে আমি যদি বলি শুরুতে বারকেন্দ্রটা ছিল এই বরাবর, ঠিক আছে, এই যে এই বরাবর সবগুলো, আগে দেখো একদম শুরুতে কিন্তু সবগুলো বারকেন্দ্র এই যে এই বরাবর একটা নির্দিষ্ট লেভেল বরাবর, সবগুলো ভূমি থেকে h/2 উচ্চতায়, h/2 উচ্চতায়, সবগুলো h/2 উচ্চতায়। তাহলে শুরুতে যে আমি এই যে নীল যে টুকু তুলে ফেলাম, এটার বারকেন্দ্রটা কোথায় ছিল, এই যে h/2 উচ্চতায় ছিল। আর এখন কতটুকু উচ্চতায় আছে বলো তো, এখন কিন্তু এই যে এই উচ্চতায় আছে। তাহলে এখন ভূমি থেকে h/2 উচ্চতায় প্লাস হচ্ছে গিয়ে এই পুরাটা কিন্তু আরেকটা টোটাল এইচ। দেখো এই যে এতটুকু যে উচ্চতা, এটা কিন্তু একটা টোটাল একটা এইচ। কীভাবে টোটাল একটা এইচ, কারণ এখানে আছে হচ্ছে গিয়ে এই নিচের ইটার h/2 অংশ, আর এখানে আছে হচ্ছে উপরের ইটার h/2 অংশ। মানে দ্বিতীয় যে ইটটুকু, এই দ্বিতীয় ইটটুকু আমি বলতে পারি যে হচ্ছে শুরুতে তো সবগুলার হচ্ছে বারকেন্দ্র এই লেভেলেই ছিল। তার মানে আমি বলতে পারি শুরুতে এই নীল ইটটার বারকেন্দ্র ছিল এই যে h/2 উচ্চতায়,
আর এখন হয়ে গেছে কোথায় বলো তো, এই যে এখানে চলে গেছে। তার মানে এখানে যে টোটাল উচ্চতাটা, এটাই তো তোমার বারকেন্দ্রের সরণ। তাহলে এখানে দ্বিতীয় ইটটার জন্য তোমার বারকেন্দ্রের সরণ হচ্ছে এইচ পরিমাণ। দেখো এটা কিন্তু আর আমরা একসাথে মাইনাস করে করতেছি না, একসাথেই করে ফেলতেছি, মানে একদম সিম্পলি বোঝাই যাচ্ছে যে শুরুতে নীল ইটার বারকেন্দ্র ছিল এখানে, আর ফাইনালি চলে গেছে এখানে। তার মানে এই যে এতটুকু আমি সরণ ঘটাইছি, আমার বারকেন্দ্রের সরণটা হয়েছে যে এখানে লাল অংশটুকু। তো লাল অংশটুকু এটা চুকে দেখাই দেখা যাচ্ছে যে আসলে এইচ। আমার এখানে আসলে হচ্ছে এখানে বিয়োগ করে, মানে হচ্ছে ফাইনাল ইনিশিয়ালি ছিল এখানে, ফাইনালি গেছে এখানে, যেমন বিয়োগ করে যে এটা এভাবে বের করতে হবে এরকম কোনো কিছু এখানে দরকার নেই, কারণ এটা হচ্ছে কি খুব সিম্পলি চোখের দেখাই দেখা যাচ্ছে। তাহলে দ্বিতীয় ইটের জন্য আমার হচ্ছে বারকেন্দ্রের সরণ 1 ইঞ্চ, এটাকেও আমরা বলতে পারি 0 ইঞ্চ। এইচ দিলে তো আর কোনো হচ্ছে এখানে অঙ্ক ভুল হবে না, 0 তো এমনিতেই আছে, এইচের সাথে গুণ করলেও 0 হয়ে যাবে। আর 3 নাম্বার যে ইট, ঠিক আছে, আমি যদি 3 নাম্বার ইটটাকে তুলি, এরকমভাবে 3 নাম্বার ইটটুকুকে তুললাম। তো শুরুতে বলো তো সবগুলো ইটের বরকেন্দ্র কোথায় ছিল? এই বরাবর ছিল না, যে এখানে ছিল। শুরুতে কিন্তু সবগুলো ইটের বরকেন্দ্র আমরা এখানে দেখলাম একই লেভেলে ছিল, মানে শুরুতে 3 নাম্বার ইটের বরকেন্দ্র কিন্তু এখানে ছিল, এই যে এখানে ছিল। তো ফাইনালি চলে গেছে কোথায়? এখানে 3 নাম্বার ইটের বরকেন্দ্র চলে গেছে এখানে। তাহলে আমার বরকেন্দ্রের সরণ কতটুকু হয়েছে? এতটুকু হয়েছে না? এতটুকু হচ্ছে আমার বারকেন্দ্রের সরণ। তাহলে এখানে হচ্ছে বলতো কতটুকু উচ্চতা হয়েছে, যে এই বরাবর একটা ইস, এখানে হচ্ছে আরেকটা ইস। তার মানে 3 নাম্বার ইটের জন্য আমার হচ্ছে গিয়ে কাজ হয়েছে এম জি, আর ইসের জায়গায় আমরা লিখবো হচ্ছে গিয়ে 2 ইস। ঠিক আছে? তো আমরা হচ্ছে এরকমভাবে যদি এন সংখ্যক পর্যন্ত যাই, তাহলে আমরা দেখবো সবগুলোর জন্যই এম জি এইচ কমন। ঠিক আছে? দেখো এটা তো এম জি এইচ আছে, এটা তো এম জি এইচ আছে, এটা তো এম জি এইচ আছে। তাহলে এম জি এইচ যদি আমরা কমন নিয়ে নিই, এম জি এইচ যদি আমি কমন নিয়ে নিই, তাহলে 1 নাম্বার ইটের জন্য হচ্ছে গিয়ে 0, 2 নাম্বার ইটের জন্য হচ্ছে তোমার 1, 3 নাম্বার ইটের জন্য হচ্ছে আমার 2। তো এরকম আমি যদি এন সংখ্যক ইট তুলি, ঠিক আছে, এন সংখ্যক ইট যদি আমি তুলি, তাহলে আমি লাস্ট নাম্বারে গিয়ে পাবো প্লাস দিয়ে দিয়ে, আমি লাস্ট নাম্বারে গিয়ে পাবো n-1। বলো এটা বুঝতে পারছো কিনা? আমি যত নাম্বার ইট তুলি, আমি তার আগের থেকে শুরু হয়েছে। প্রথম নাম্বার ইটের জন্য হচ্ছে 0, 2 নাম্বার ইটের জন্য 1, 3 নাম্বার ইটের জন্য 2। তার মানে আমি যদি n সংখ্যক ইট তুলি, তাহলে আমার শেষ হবে গিয়ে কোথায় বলো তো? n-1 গিয়ে শেষ হবে। দেখো আমি এখানে 3 নাম্বার ইট পর্যন্ত তুলছিলাম, 2তে গিয়ে শেষ হয়েছিল। তাহলে আমি এখানে 0 যদি বাদও দিই, তাহলে আমি বলবো হচ্ছে গিয়ে শুরু থেকে n-1 সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। ঠিক আছে? তোমরা 9-10-এ পড়ছো যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে গিয়ে n ইন্টু n+1 বাই হচ্ছে তোমার 2। ঠিক আছে? এটা তোমাদের জানা থাকার কথা যে হচ্ছে গিয়ে ধর আমি 1 থেকে সিরিয়ালি 10 পর্যন্ত যোগ করব, তাহলে হচ্ছে আমাদের সেই যোগফলটা হবে n ইন্টু n+1 বাই 2। তাহলে আমাদের এখানে শুরু থেকে n-1 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তাহলে আমার টোটাল কাজটা যে হবে সেটা হচ্ছে গিয়ে, আমি একটা নতুন পেজ যোগ করে ফেলি। তাহলে আমাদের টোটাল কাজ হচ্ছে গিয়ে mgh তো তোমার থাকবেই, আর আমি যদি n সংখ্যক ইট তুলি, তাহলে আমরা দেখলাম যে একদম 0 থেকে 0 লেখার দরকার নেই, 1 প্লাস এরকম যোগ করে করে আমি n-1 পর্যন্ত গিয়ে এই পর্যন্ত যোগ করতেছি। ঠিক আছে? তাহলে আমাদের শুরু হয়েছে 1 থেকে আর শেষ হয়েছে গিয়ে কোথায়? n-1 পর্যন্ত গিয়ে শেষ হয়েছে। আমি আপাতত এটাকে আর কি n ধরতেছি, ধরে এটাকে ক্যাপিটাল n ধরলাম। n পর্যন্ত যেটা, এই ক্যাপিটাল nটা হচ্ছে n-1, মানে এটা আর কি একটা সংখ্যা। তাহলে আমাদের এই সংখ্যার যে সমষ্টিটা সামেশন, আমরা এটা কেন করতেছি একটু ভালো করে খেয়াল করো। আমরা mgh তো করবই, করে এই যে এটা যে আমি মুখে মুখে করি, এখন ধরো হচ্ছে গিয়ে মুখে মুখে করলে তো ধরো তোমাকে বললো 20টা ইট, তাহলে 0+1+2+ এরকম 19 পর্যন্ত গিয়ে যোগ করতে হবে। তো এই 19 পর্যন্ত লেখাটা একটু কষ্টকর, বা ক্যালকুলেটারে যোগ করাটা একটু কষ্টকর। তো আমরা যে একটা এরকম টেকনিক বের করতে পারি যে এখানে যে সংখ্যাগুলো হবে, এই সংখ্যাগুলোকে জাস্ট আমি একটা নির্দিষ্ট সামেশন আকারে প্রকাশ করে ফেলতে পারবো। তাহলে সব থেকে বেটার না? আমরা এই কাজটা করার জন্যই যে এটাকে আমরা এখন ক্যালকুলেশন করতেছি। কারণ তোমার হচ্ছে কি 500 ইট বলতে পারে যে 500 ইট একটার পর একটা তুলবা, তাহলে সেই ক্ষেত্রে 0 থেকে 499 পর্যন্ত লেখাটা তো মানে এই পর্যন্ত লিখতেই তো তোমার টাইম চলে যাবে, অঙ্ক কখন করবা। ঠিক আছে? তো এই জন্য মূলত আমরা এটাকে হচ্ছে গিয়ে এই কাজটা করতেছি। তাহলে এই সামেশনটা হবে তোমাদের যে সূত্রটা n ইন্টু n+1 বাই 2। তাহলে দেখো এখানে n কত আসলে? n বলতে হচ্ছে n-1। n বলতে আমরা বলতেছি যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, মানে ধরো 1 থেকে 10 পর্যন্ত, মানে সর্বশেষ যে সংখ্যাটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে
এই সূত্র অনুসারে n, ঠিক আছে, মানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তো তোমাকে আমি বললাম প্রথম 10টা স্বাভাবিক সংখ্যার সমষ্টি, তাহলে হচ্ছে গিয়ে এই n এর মান হচ্ছে 10, মানে সর্বশেষ যে সংখ্যাটা সেটা হচ্ছে তোমার n। তাহলে দেখো আমাদের এই যে যোগফলটা আমরা নির্ণয় করতে চাচ্ছি, এখানে সর্বশেষ সংখ্যাটা কত বলো তো, n-1। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে n × n+1/2। তাহলে n হচ্ছে গিয়ে সর্বশেষ সংখ্যাটা, তাহলে এখানে সর্বশেষ সংখ্যাই হচ্ছে n-1, তাহলে n এর মান হচ্ছে তোমার n-1 ইন্টু ইন্টু n+1। তাহলে দেখো n এর মান কিন্তু n-1, n এর মানটাই কিন্তু n-1, ভালো করে কিন্তু খেয়াল করতে হবে, n এর যে মানটা এটাই কিন্তু n-1। তাহলে আমাদের সূত্র অনুসারে n+1, তাহলে এখানে আমরা একটা +1 বসায় দেব, আর বাই হচ্ছে তোমার 2। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এখানে 1 আর 1 কাটাকাটি চলে যাবে, তাহলে n × n-1/2। তাহলে তোমরা ইচ্ছা করলে জাস্ট যতগুলা ইট তোমাকে তোলা হবে, এই nটা কিন্তু ইটের সংখ্যা, আমি যদি হচ্ছে 100 ইট তুলি তাহলে n এর মান কিন্তু 100, খেয়াল রাখতে হবে। তাহলে আমি যদি 100 ইট তুলি তাহলে আমরা হচ্ছে কি এই যে ব্র্যাকেটের যে যুগটা আমাদের লিখতে হইতো এটা লিখতে হবে না, এটাকে আমরা করব কি, এটাকে আমরা এই টেকনিকে প্রকাশ করে ফেলব, n × n-1/2। আমি 100 ইট তুললে 100 × 100-1/2, এটাকে কিন্তু আমরা দ্বিপদী বিস্তৃতির ভাষায় NC2 বলতে পারি। দ্বিপদী বিস্তৃতি তোমরা হচ্ছে 9-10 এ হয়তো শর্ট সিলেবাসে ছিল না, তো না থাকলেও সমস্যা নেই, ক্যালকুলেটর দিয়ে কিন্তু এটা তুমি নির্ণয় করতে পারো যে এই NC2 এই কথাটার মানে হচ্ছে n × n-1/2। তো তুমি ইচ্ছা করলে যে লাল যেটা ব্র্যাকেটে বলে দিছি এটাও তুমি হচ্ছে ইউজ করতে পারো, অথবা NC2 ইউজ করতে পারো, যেটা তোমার ইচ্ছা, এটা কোনো ম্যাটার না, ঠিক আছে। তাইলে হচ্ছে গিয়ে আমরা আশা করি বুঝতে পারছি ব্যাপারটা। তাহলে তোমাকে যদি হচ্ছে এরকমভাবে কখনো n সংখ্যক ইট তুলতে বলা হয়, তাহলে আমরা হচ্ছে কি যে সূত্রটা ইউজ করব, NC2 এই পাশে লিখে দিই, ঠিক আছে। তাহলে তোমার টোটাল কাজ হচ্ছে গিয়ে NC2 কিন্তু তুমি ক্যালকুলেটরে বসাতে পারো বা বের করতে পারো, mgs, ঠিক আছে। অথবা তুমি যদি NC2 ইউজ না করো, আমি বা আকারে লিখে দিই, বা n × n-1/2 mgs। এখন তুমি যেটা ইউজ করো, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফাইনালি সূত্রটা। তাহলে দেখো একটার পর একটা ইট তুলে তুমি যদি সাজাও, n সংখ্যক ইট তুমি যদি সাজাও, তাহলে তোমার টোটাল কাজের পরিমাণ হবে এরকম, যেখানে হচ্ছে গিয়ে এই mটা কিন্তু প্রতিটা ইটের বর আলাদা আলাদা, আর এইচটা কিন্তু প্রতিটা ইটের উচ্চতা। এখানে কিন্তু ওই যে আমরা প্রতিটা ইটের উচ্চতা বসাবো আর প্রতিটা ইটের বর বসাবো, আমাদের সূত্রটা কিন্তু এরকমভাবে ডিরাইভ হয়েছে, ঠিক আছে। তোমাকে বললো যে একটা ইটের উচ্চতা 10 মিটার, একটা ইটের বর হচ্ছে গিয়ে 5 কেজি, তাহলে এরকম 500 ইট তুমি সাজাবা, তাহলে হচ্ছে গিয়ে 500 C2 mgs। m হচ্ছে গিয়ে তোমার প্রতি ইটের বর, এইচ হচ্ছে প্রতি ইটের উচ্চতা, আর জি এর মান তো মুখস্থ, ঠিক আছে। তো এরকমভাবে তুমি এই অঙ্কটা করতে পারো। আর তুমি যদি অল্প সংখ্যক ইট হয় তাহলে ইচ্ছা করলে এটাও ইউজ করতে পারো, mgh × এত এত এত, ঠিক আছে। তো এই টাইপের ম্যাথটা তুমি একটার পর একটা তুলে দিয়ে এরকম সাজাতে বলা হয়, এরকমভাবে সাজাবা। তাহলে চলো আমরা একটা অঙ্ক করে ফেলি। ওকে, আশা করি আমরা এই অঙ্কটা করে ফেলতে পারবো। তোমাকে বলছে 10টি ইট একটির পর একটি রেখে একটি স্থিতিতম্ব তৈরি করতে সম্পাদিত কাজ কত, প্রতিটি ইটের উচ্চতা এত, ইটের বর হচ্ছে গিয়ে এত। তাহলে আমরা জাস্ট এক লাইনে করে ফেলবো। টোটাল কাজ হচ্ছে তোমার NC2, বা তুমি যেটাই বসাও n × n-1/2 mgs। NC2 কেন লিখতেছি না, কারণ হচ্ছে গিয়ে হয়তো তুমি ক্যালকুলেটারে কেমনে বের করতে হয় এটা একটু হচ্ছে গিয়ে কষ্ট লাগতে পারে, তো এটা হচ্ছে তুমি আর কি ইজিলি মান বসিয়ে করতে পারবা। তো হচ্ছে গিয়ে ক্যালকুলেটারে বের করাটাও তেমন কোনো টাফ না, তোমার হচ্ছে সি হচ্ছে গিয়ে শিফট দিয়ে বাঘ যে সাইন, তোমাদের যে ক্যালকুলেটার এখানে একটু খুঁজলেই পাবা, বা তোমরা হচ্ছে গিয়ে ওকে জানা থাকার কথা। ওকে, তাহলে হচ্ছে আমি জাস্ট এরকমভাবে আর কি দেখাচ্ছি, NC2তে আর যাচ্ছি না। তাহলে n হচ্ছে গিয়ে কি ইটের সংখ্যা, তাহলে 10টি ইট, তাহলে 10 × 10-1, 10-1 হচ্ছে তোমার 2, আর এখানে mgh যেটা, এই m হচ্ছে প্রতিটি ইটের বর, তাহলে প্রতিটি ইটের বর হচ্ছে বলছে তোমাকে 1 কেজি, তাহলে 1 × 9.8 ইন্টু h হচ্ছে প্রতিটির উচ্চতা হচ্ছে গিয়ে 0.25। দেখো এখানে কিন্তু একটা ব্যাপার অবশ্যই খেয়াল রাখতে হবে, আমরা বার কেন্দ্রের স্মরণে কিন্তু যখন একটা ইটকে খারাপভাবে
নিতাম ভূমি থেকে হচ্ছে কি মানে আর্থ সারফেস থেকে খারাপ হবে, তো সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে কি আমরা ওই বারকেন্দ্রের সরণটা আলাদাভাবে নির্ণয় করতাম। বা আমরা হচ্ছে শুরুতেই বলছিলাম যে ইটের যে বারকেন্দ্রটা এটা কিন্তু হচ্ছে গিয়ে ইটের যে টোটাল উচ্চতা থাকে, টোটাল উচ্চতা যদি আমি এইচ ধরি, তাহলে বারকেন্দ্রটা কিন্তু হচ্ছে h/2 উচ্চতায় থাকে, মানে হাফ উচ্চতায় থাকে। তো তোমার মনে হইতে পারে এখানে এইচ আসলে কি h/2 বসাবো কিনা, এটা কিন্তু কোনোভাবেই ভুল করা যাবে না। দেখো আমরা সূত্রটাই কিন্তু এরকমভাবে নিয়ে আসছি, এইচ এর মাধ্যমে কিন্তু সূত্রটা নিয়ে আসছি, মানে এখানে কিন্তু আর h/2 দিয়ে তোমার বারকেন্দ্রে প্রতিটা ইটের বারকেন্দ্র যে কতটুকু উচ্চতায় আছে এটা কিন্তু আমার খেয়াল করতে হবে না, কারণ আমরা সূত্রটা এরকমভাবে নিয়ে আসছি যে প্রথমটার জন্য ইটের উচ্চতা যদি এইচ হয়, তাহলে প্রথমটার জন্য আমার 0h সরণ ঘটাতে হয়, দ্বিতীয়টার জন্য 1h সরণ ঘটাতে হয়, তৃতীয়টার জন্য আমার 2h সরণ ঘটাতে হয়। মানে এরকমভাবেই কিন্তু আমাদের কাজটা করতে হবে। তো আমরা কোনোভাবেই যেন ভুল না যায় এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে আশা করি হচ্ছে এই অঙ্কটা এখন তোমরা হচ্ছে ক্যালকুলেটরের মান বসিয়ে করে ফেলতে পারবা। তো এটা তোমাদের হচ্ছে গিয়ে বাসার কাজ, কারণ সেম জিনিসেই আমি তোমাদের হচ্ছে কনসেপ্টটা দেখিয়ে দিলাম, তারপর একটা ম্যাথও করে দিলাম, এটা তোমরা নিজেরা করবা। তাহলে এই টাইপের একটা ম্যাথ, এটা হচ্ছে তোমাদের এটা কি হোমওয়ার্ক থাকবে নাকি হচ্ছে কি আজকেই করে দেব? আচ্ছা, এই অঙ্কটা তোমরা নিজের আগে চেষ্টা করবা, ঠিক আছে? আমি হচ্ছে নেক্সট ক্লাসে এই ইটের ব্যাপারটা একটু আলোচনা করে, ঠিক আছে, মানে এই যে এখানে যে ম্যাথটা এটা তোমরা নিজেরা ট্রাই করবা, এটা আমি নিজেই সলভ করে দেবো, নেক্সট ক্লাসে আমি সলভ করে দেবো। কিন্তু তোমাদের কাজটা হচ্ছে গিয়ে এই ম্যাথটা তোমরা আজকে ক্লাসটা শেষ করার পরে নিজেরা একবার, এটা কিন্তু একটা বোর্ড কোয়েশ্চেন, ঠিক আছে, তোমরা যেটা করবা নিজেরা একবার ট্রাই করবা। তো যদি হচ্ছে কমপ্লিট হয় তাহলে তো খুবই ভালো ব্যাপার, কারণ পরবর্তী ক্লাসে এটা আমি নিজেই আবার সলভ করিয়ে দেবো, তখন তুমি মিলাতে পারবা যে আসলে হয়েছে নাকি হয়েছে না, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমরা ট্রাই করবা। আর এখানে একটার পর একটা ইটের ব্যাপারে আমি আরেকটু কনসেপ্ট দেবো, যে আমি যদি ইটগুলাকে, এটা কিন্তু দেখো স্তম্ভটিকে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত রাখতে কাজ ও উদ্দীপকে বর্ণিত স্তম্ভ তৈরিতে কাজের তুলনামূলক গাণিতিক বিশ্লেষণ করো। এই ব্যাপারটা তো আমরা দেখাবোই, আমি আরেকটা ব্যাপার দেখাবো। কোন ইয়ার একটা কোয়েশ্চেন আসছিল, ধরো হচ্ছে মাটির উপর যে ইটগুলা ছিল, আমরা তো ইচ্ছা করলে একটার পর একটা তুলতে পারি, ধরো হচ্ছে এটা এখানে ছিল, আমি এটাকে এটার উপর তুললাম, পরেরটাকে এটার উপর, মানে একটা একটা করে তোলা। আর আরেকটা কোয়েশ্চেন আসছিল, ইটগুলাকে ভূমির উপরে আগে জোড়া লাগাই দিছে, মানে ধরো এই যে মাঝখানে সিমেন্ট দিয়ে জোড়া লাগিয়ে দিছে, লাগানোর পর একসাথে এরকমভাবে তুলছে। তো সেরকমভাবেও করলে কাজটা আসলে কিভাবে নির্ণয় করতে হবে সেটাও আমরা হচ্ছে গিয়ে কি নেক্সট ক্লাসে দেখবো, মানে একটা সৃজনশীল কোয়েশ্চেন টাইপের মাধ্যমে আমরা দেখবো, দুইটি হচ্ছে বোর্ড কোয়েশ্চেন। আর তারপর হচ্ছে গিয়ে আমি তো লাস্ট ক্লাসে বলছি যে আমরা এই ম্যাথগুলো করার পরে একটা স্পেশাল সিকিউ ক্লাস নেব, ঠিক আছে? তাহলে স্পেশাল সিকিউ ক্লাসে জাস্ট সৃজনশীলগুলাই থাকবে, যত ধরনের সৃজনশীল হইতে পারে, তো সেখানেও তো ক্লিয়ার হবে ব্যাপারটা। কিন্তু আমরা যেহেতু ইটের অঙ্ক করতেছি, তো ইটের অঙ্কের মধ্যে আমি চেষ্টা করবো এই ব্যাপারটা একদম হচ্ছে টোটালি তোমাদের ক্লিয়ার করে দেওয়ার জন্য, ঠিক আছে? তো আশা করি পরবর্তী ক্লাসে এই ব্যাপারগুলো আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকবে, তোমাদের এই অঙ্কটা নিজেদের জাস্ট প্রাথমিক চেষ্টা করার জন্য। পরবর্তী ক্লাসে আমি আবার সলভ করে দেবো। তো পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সেই কামনা। ধন্যবাদ সবাইকে।